তৌফিক, আর ইউ দেয়ার? হ্যাঁ, সৌরভ, আছি। শোনা যাচ্ছে আমাকে স্পষ্ট? ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, হুম, ক্লিয়ার। স্টার্ট করে দেই নাকি? হ্যাঁ হ্যাঁ, শিওর। অনেকে তো অ্যাটেন্ড আছে। ওকে, সবাইকে স্বাগতম আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে। 41st প্রিলিমিনারি, যেটা ডেট হয়ে গেছে 19শে মার্চ পরীক্ষাটা হবে। তো একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি আমরা, ফেব্রুয়ারি মাসটার পরে আসলে মার্চে পরীক্ষা। সো প্রথমত সবাইকে আমি বলবো মনোবল শক্ত রাখার জন্য। অনেকেই দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, অনেকে হয়তো বা সম্প্রতি প্রিপারেশন শুরু করেছেন, অথবা অনেকে গ্যাপ দিয়ে প্রিপারেশনের অথবা অবস্থা একটু খারাপ হয়ে গেছে। বাট আমরা যেটা বলতে চাই যে যে কোনো সময়, মানে নো টাইম ইজ ব্যাড টাইম, যে কোনো সময় আসলে ভালো টাইম। আপনি যখনই শুরু করবেন তখনই আপনি এগিয়ে যাবেন। তো আমরা আশা করছি যে আপনারা মনে প্রাণে আসলে এই প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং ডেট ঘোষণার পর থেকে আপনাদের প্রস্তুতি প্রতিনিয়ত শানিত হচ্ছে। তো আপনাদের এই প্রস্তুতিতে আমরা হয়তো বা কয়েকটা কথা যোগ করব, এবং মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই ওরিয়েন্টেশনের মাধ্যমে আপনাদের মডেল টেস্ট গুলো কিভাবে দিতে হয়, ছোট করে হয়তো ওয়েবসাইটটা দেখিয়ে দিব, এবং মডেল টেস্টের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে এই বিষয়ে মোটামুটি আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে মামুন ভাই, পরের স্লাইড। দুঃখিত, একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গিয়েছি। তো প্রথমত আমরা আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন পোল আকারে ছেড়ে দিতে যাচ্ছি। যেহেতু অনেকেই ইতিমধ্যে উত্তরণের সাথে যুক্ত ছিলেন এবং উত্তরের সার্ভিসগুলোর সাথে পরিচিত, সাথে অবশ্যই আপনারা পরীক্ষা দিয়েছেন এবং ক্লাস করেছেন, রেকর্ডেড ভিডিওগুলো দেখেছেন, প্র্যাকটিস টেস্ট, মডেল টেস্ট, লাইভ টেস্ট, সব ধরনের প্র্যাকটিসে আপনাদের হয়ে গিয়েছে। তো আমরা আশা করব আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের একটু জানিয়ে দিবেন যে আমাদের এই সার্ভিসটা আসলে কেমন ছিল। কারণ আপনাদের এই মতামতের উপরই ডিপেন্ড করে আসলে পরবর্তী যে কার্যক্রমগুলো থাকবে সেগুলো সাজানো হবে। সো যে কোনো ধরনের পরামর্শ বলেন, সাজেশন বলেন, বা আপনারা যেটা চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা জানাতে পারেন, চ্যাট বক্সে জানাতে পারেন। আমরা প্রতিনিয়ত আপনাদের চ্যাট বক্স গুলো দেখবো, এবং সাথে সাথে আমরা কথা বলার মাঝখানে আপনারা কিন্তু নিজেদের যে প্রশ্নগুলো আছে অবশ্যই প্রশ্নগুলো করতে পারবেন। আমরা কথার মাঝখানে মাঝখানে বা কোয়েশ্চেন পর্ব যেটা থাকবে, প্রশ্নোত্তর পর্ব, সেখানে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে আসলে আমাদের পক্ষ থেকে আপনাদের সাজেশন গুলো কি হবে। তো আমি দেখতে পাচ্ছি প্রায় 60%-এর উপরে ভোট দিয়ে দিয়েছেন। আমি বাকিদের একটু রিকোয়েস্ট করব যদি খুব দ্রুত একটু ভোটটা দিয়ে দেন, তাহলে আমরা পরবর্তী সেকশনে শুরু করবো আর কি। তৌফিক, হ্যাঁ, সৌরভ। মানে ওই যে যদি তোমার কাছে জিজ্ঞেস করি আর কি, যে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস এবং অনলাইন প্ল্যাটফর্মে এক্সামটাকে তুমি বিসিএস এর জন্য কিভাবে দেখো? আসলে সঠিকভাবে যদি বলতে হয়, বিসিএস এর প্রিলিমিনারির আগে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে, শেষ 1 মাস। ওই 1 মাসে আমি যত মডেল টেস্ট নিজে নিজে বাসায় বসে দিয়েছিলাম, দেখা গেছে ওখান থেকে প্রায় 30 থেকে 40টা হুবহু ওই কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে। একদম আমাকে আসলে চিন্তা করতে হয় না, মাথায় আগে থেকে এগুলো হিট করতে হয়, আরে এটা তো আমি ওখানে দিয়েছি ওখানে দিয়েছি। ওই 30-40টা দিতে মনে হয় টোটাল প্রশ্ন করে দাগাতে আমার পরীক্ষা 7-8 মিনিটের বেশি খরচই হয় নাই। ওইখানে যে বিশাল একটা সময় বেঁচে যায়, এই জিনিসটা খুব কাজে লাগে। আর দিন শেষে মডেল টেস্ট যখন নিজে দিতে যাই, সেটা বাসায় বসে খাতায় বসে নিজেও করা যায়, অথবা এখানে যে অনলাইন যে প্ল্যাটফর্মে এখন উত্তরণের মাধ্যমে যেটা সুযোগটা আমরা পাচ্ছি, আহ এটাকে মডেল টেস্ট হিসেবে যদি আমরা গ্রহণ করি, তাহলে বাসায় যখন আমরা করব
যেখানে বসে আমরা পরীক্ষা দেই না কেন জিনিসটা মাথায় খুব সহজে সেট হয়ে যায়। আর যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে খুব সুন্দর মতো রেডিমেডই সব অলরেডি আছে, আমাকে শুধু প্রেস করে করতে হচ্ছে। এর ফলে আমার সময় অনেক বেঁচে যাচ্ছে। বাসায় বসে দিতে গেলে যেটা হয়, পেজ উল্টায়, আবার ওই যে খাতা কলম দিয়ে দাগায় দাগায়। যেহেতু এটা আমাদের করোনার কারণে এই সুযোগটা আমাদের হয়তো আসছে, কিন্তু এটা আমি মনে করি আরো বেশি পজিটিভ আগের থেকে। আর যেটা বললাম যে মডেল টেস্ট আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই সামনের 1.5 মাসে। আমরা যারা প্রিলি দিব তাদের জন্য এই এই মডেল টেস্টের যে ফেজটা যায় এই 1-1.5 মাসের, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আসলে তোমার সাথে তৌফিক এক দুইটা কথা যোগ করবো আর কি। মানে আমার যেটা মনে হয়েছে যে অনেকেই আসলে বিভিন্ন কারণে ব্যস্ত থাকার ফলে দেখা যায় আসলে ক্লাসের সঠিক সময় করে উঠতে পারে না। সেই ক্ষেত্রে আবার উত্তরণেরটা হলো ভিডিওটা রেকর্ডেড থাকে, যে কোনো সময় ভিডিও দেখা যায়, ক্লাস লেকচারটা পাওয়া যায়। আবার সবচেয়ে বেশি যেটা মনে হয় যে একই পরীক্ষা বারবার দেওয়া, যে এই পরীক্ষাটা একবার দিয়ে দিলাম, আরেকবার দিলে মানে আমি আরেকটু পড়াশোনা করে এই পরীক্ষা দিলে কত পাবো, এটা আবার এখানে পাওয়া যায়। এটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো আমি আর একই তুমি, পরীক্ষা, হ্যাঁ সরি, হ্যাঁ দাও। একটা পরীক্ষা যখন দুইবার দেয়, ওই যে কোশ্চেনটা 100টা কোশ্চেন করলাম, 100টা কোশ্চেন মাথায় পুরো সেট হয়ে যায়। একদম রাইট। ওটার জন্য মানে ওটা একটু মানে হয়তো আমি সিস্টেম ওয়াইজ শিখে আসে না, মানে হুট করে একটা ইনফরমেশন যে আমি দুইটা পরীক্ষায় ভুল করার পর 3 নাম্বার বার গিয়ে ওই ভুলটা আমি কখনোই করবো না। এবং কপাল ভালো থাকলে এরকম বেশ কিছু কমনও চলে আসে পরীক্ষায়। এক্স্যাক্টলি, এটা আমি একদম সম্পূর্ণ একমত যে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আমি একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ, যে আমরা যখন আর্থিক বিশেষ প্রথম দিয়েছিলাম, তখন একটা কোশ্চেন এসেছিল যে নদীও নারী রাইট, এই গ্রন্থটার রচয়িতাকে হুবায়ুন কবির। হুমায়ুন এটা আমি কবির। জীবনেও হ্যাঁ জানি না, আমি তখন চিন্তাও না তাকে ওভাবে। কিন্তু কোন হ্যাঁ একটা হ্যাঁ পরীক্ষা আসছিল, ভুল করছি, আবার করছি, ভুল করছি। এক্স্যাক্টলি এটা 38 পরীক্ষা যখন আমাদের আসলো, আমি এটা দেখে মানে আমার খুব ভালো লাগছিল ওই সময়। ওটা দেখে অনেক কনফিডেন্স পেয়ে গেছিলাম ওই একটা একটা মানে কোশ্চেন পেরে। এটাই আসলে অনেকের সুবিধা হয়। রাইট। আমারও এরকম একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে আর কি, একটাই বলি। ওই বাংলাদেশ পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিল, হ্যাঁ, এটা আসছিল। সঞ্জয় এটা কিন্তু ভট্টাচার্য। বিগত বছরের প্রশ্ন কিন্তু এটা। তো এটা আমি একবার মডেল হ্যাঁ, টেস্ট দিতে যাচ্ছিলাম, মডেল টেস্ট দিয়ে এই প্রশ্নটা পারি নাই। তো পরে আমাকে বলতেছিল আর কি আমার দাদা, যে এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন কোনোভাবে ভুল করা যাবে না, কারণ এটা সবাই পারবে। তুই যে মনে আছে, আচ্ছা তাহলে বিগত বছরের গুলো একটু ভালো মতো পড়ি। ওইখান থেকে দেখি যে আবার পূর্বাশা চলে আসছে। তো আসলে দ্যাটস ইন্টারেস্টিং, কখন কোনটা চলে আসবে কেউ জানে না। তো নিজেকেও আমরা আসলে যাচাই করা হয়। আর রাইট, সেই সাথে যে নতুন অনেক কিছু অটো মাথায় ঢুকে যায়, এটার জন্য মডেলটা খুব 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 ইম্পর্টেন্ট। খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তুমি আর আমি মিলে একটু কাট মার্ক নিয়ে একটু কথা বলি, কারণ হ্যাঁ, পরীক্ষার শিওর। পরেই দেখা যাবে সবচেয়ে হট টপিক হয়ে যাবে কাট হট মার্ক। টপিক এটা। তো আমি ছোট করে একটা বিশ্লেষণ দেই, তারপর তুমি একটু অ্যাড করবো আর কি। মানে হ্যাঁ, আমার শিওর। বিশ্লেষণে যেটা মনে হয়েছে, 35 বিসিএস এ গিয়ে একদম নতুন, একদম নিউ সিলেবাস চলে আসছিল। নিউ সিলেবাস, নিউ রুটিন, এবং 200 নম্বরের পরীক্ষা, যেটা আগে ছিল না। তারপর আমি দেখলাম যে 35 যেহেতু একদম প্রথম পরীক্ষা, এখানে মোটামুটি কাট মার্কটা 76, এক্স্যাক্টলি 76 না বলা, আসলে 76 থেকে 78 বলা উচিত, যে এর কাছাকাছি ছিল। তারপর 36তম বিসিএস, অলরেডি সিলেবাস কিছুটা পুরাতন হয়ে গেছে, এবং তুলনামূলকভাবে 36 প্রশ্নটা আমি যতটুকু এখন বুঝতে পারতেছি আর কি, 36 এর ওকে। প্রশ্নটা 35 থেকে তুলনামূলক একটু সহজ ছিল। সো সহজ বলতে আমি বুঝাচ্ছি আসলে কমন প্রশ্নটা কিছুটা ছিল, যে এখানে যদি 10% কমন প্রশ্ন থাকে, এখানে হয়তো 20 থেকে 30% কমন প্রশ্ন ছিল। তো এই ক্ষেত্রে দেখা গেছে এখানে কাটমার্ক কিন্তু অনেক বেড়ে গেছে, প্রায় 114-র উপরে। তো 114 না বলে আসলে আমরা 114 বা 115 বলি, এরকম কাছাকাছি ছিল। আবার দেখা গেছিল যে 37-এ গিয়ে প্রশ্ন, ওই যে কমন প্রশ্নের সংখ্যাটা অনেক কমে যায়। এবং এই 37-এর প্রশ্নটা ভালো মতো দেখলে বোঝা যায় যে এটা আসলে ওই কনফিউজ প্রশ্ন কিন্তু এখান থেকেই মোটামুটি শুরু হয়, যে প্রচুর হ্যাঁ, কনফিউজ হ্যাঁ। কোশ্চেন এখানে চলে আসে। এবং এইখানে গিয়ে 98 কাট অফ হয়। আমি একটু বলে রাখি, 37-এ কিন্তু মাত্র 1200 ক্যাডার নিয়োগ করা হয়েছিল, এবং এতে প্রিলি কিন্তু 20,000 টিকানো হয় নাই, প্রিলি মনে হয় 8,000-এর মতো টিকানো হয়েছিল। যার ফলে এই নাম্বারটা 98, এটা যদি 20,000 টিকাতো তাহলে আরো কমে যেত। সো আমরা 98 না বলে 99-ও বলতে পারি, বাট এটাও মাথায় রাখতে হবে এখানে কিন্তু টিকানো হয়েছিল অনেক কম। আর 38-এ গিয়ে দেখা গেছে আবারও কমন প্রশ্নটা বেড়ে গেছে, এবং আমাদের সময় যেটা, এটা আসলে 112-র পরিবর্তে আমরা 114 পর্যন্ত নিতে পারি, যে 114 পর্যন্ত হয়তো 14-15 ধরতে পারি। 14-15, হ্যাঁ। হ্যাঁ রাইট, 115 পর্যন্ত বলতে পারি। আর 40 নম্বর প্রশ্নটা আসলে তুলনামূলক কঠিন ছিল, যদিও আমরা 38 দিয়ে দেওয়ার পর রিটেন প্রিপারেশন নেওয়ার ফলে আমাদের কাছে তুলনামূলক সহজ মনে হয়েছে। সো এক্স্যাক্টলি, একবার এটা আসলে রিটেন মানে দিয়ে হ্যাঁ। দিলে, রাইট, একবার রিটেন দিয়ে দিলে তখন কিন্তু প্রশ্ন অনেকটা বোঝা যায়, গেস করা যায়, মানে না পড়ে অনেকগুলো গেস করা যায় এটা এরকমই হবে। তো আমরা যদি ওইভাবে চিন্তা করি যে এখানে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর মধ্যে যদি একটু মার্কিং করি আর কি, যে এটা ছিল সহজ, সরি কঠিন, এটা ছিল কঠিন,
খুবই কঠিন, আনকমন বেশি। এটা ছিল তুলনামূলক সহজ। সহজ আমি বলবো না, এটা তুলনামূলক বলা উচিত আসলে, নাহলে ঠিক হবে না। তারপরেরটা আবারও কঠিন ছিল, তারপরে ছিল আবার তুলনামূলক সহজ, সেটাও আমরা বলবো তুলনামূলক, এবং লাস্টেরটা এটা আবারও কঠিন। তো এইভাবে যদি আমরা সিকুয়েন্সিয়ালি করি, তারপরের বিসিএস যেটা, সেটা কিন্তু 41তম বিসিএস। তো আমরা যদি সহজ কঠিন সহজ কঠিন এভাবে চিন্তা করি, 41তম বিসিএস কিন্তু আমাদের বলতেছে যে এই প্রশ্নটা আসলে কি হওয়া উচিত, এটা আসলে সহজ হওয়া উচিত বা তুলনামূলক সহজ হওয়া উচিত। যদিও আসলে পিএসসি নিয়ে কখনোই এরকম আগে থেকে কিছু বলা উচিত না, তাহলে প্রশ্ন একদম আকাশ পাতাল হ্যাঁ, পরিবর্তন হয়ে যাবে। তো মানে এটা নিয়ে একবারে কোনো ডিসিশনে যাওয়া কখনোই এটা উচিত না, বুদ্ধিমানের কাজ হবে কখনোই না। উচিত না। হ্যাঁ, বাট সিকুয়েন্স যদি ফলো হয় আর প্রশ্ন যদি সহজ হয়, তাহলে দেখা যাচ্ছে সহজ প্রশ্নের তুলনামূলক 114-15 উঠতেছে। এবং এটাও বলতে হবে প্রতি বছর বিসিএস এর জনপ্রিয়তা যেহেতু হুড় করে বাড়তেছে, এই 115 হয়তো বা 118-র কাছাকাছি চলে যেতে পারে যদি সহজও হয়। তো আমরা 118-কে কাট বা সেফটির জন্য বলবো যে 120 সহজ হলেও পেতে হবে। এটা কিন্তু মনে হয় না, আমার মতো আর কি। তোমার মনে কি হয় হ্যাঁ, যদি আমারও সহজ? এটাই মনে হয়। 120 আসলে খুবই টাকা, মানে পরীক্ষা হলে 125-30 টার্গেট করে যাওয়া উচিত আমার মনে হয়। এটা অবশ্য এক রাইট, একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, মানে রাইট। যে যার স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে নিজে আসলে আসলে দিন শেষে আপনাকে ডিসিশন নিতে হবে, এবং মূল ডিসিশনটা নিতে হবে পরীক্ষার 10-15 মিনিট পরে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমরা যদি চিন্তা করি যে পিএসসি এবার হয়তো তাদের যে প্যাটার্ন সেটা চেঞ্জ করে ফেলবে, সহজ না করে কঠিন করে ফেললো। সো কঠিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাট অফ কিন্তু মানে প্রতি পরীক্ষায় বৃদ্ধি পাইছে। এখানে যেমন 80-র ঘরে, এখানে 90-র ঘরে, এখানে এসে 100-র ঘরে। তাহলে কিন্তু এখানে ধরা যায় যে ডেফিনেটলি এখন কিন্তু আরো বাড়বে। তো সেটা হয়তো বা 105। তাহলে আমরা কাট অফ 41st-এর জন্য যদি চিন্তা করি, জাস্ট একটা রাফ আইডিয়া হিসেবে, যে 105 যদি কোয়েশ্চেনটা খুব হার্ড হয়, আর 120 যদি কোয়েশ্চেনটা তুলনামূলক সহজ হয় বা কমন প্রশ্নের পরিমাণটা একটু বেশি থাকে। সো 105 থেকে 120, যেহেতু এখানে 15 নম্বরের একটা ডিফারেন্স আছে, তাহলে আসলে পরীক্ষা দিয়ে বুঝতে হবে যে প্রশ্নটা আসলে কঠিন করা হয়েছে নাকি প্রশ্নটা সহজ করা হয়েছে। এটা বোঝাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে যদি তুমি তুমি একটু হেল্প করতে, যে একটা প্রশ্ন পরীক্ষা দেওয়ার পর বা প্রশ্নটা আনসার করার পর বুঝবে কিভাবে যে প্রশ্নটা সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে। এবং এটা বোঝার সবচেয়ে বড় উপায়টাই হচ্ছে প্রচুর মডেল টেস্ট দেওয়া, ঘরে বসে প্রচুর মডেল টেস্ট দেওয়া। এই দিতে থাকলে একটা সময় নিজের মধ্যে এই বোধটা চলে আসবে, এই কোশ্চেনটা কঠিন না, সহজ। যে আমার ক্ষেত্রে রাইট, তোমার আমার দুজনের ক্ষেত্রে আসলে একই রকম। 38 পরীক্ষা আমরা যখন দিয়েছিলাম, যেহেতু ফার্স্ট বিসিএস, অবভিয়াসলি আমাদের প্রিপারেশন অত ভালো ছিল না 40-এর তুলনায়, যদি নিজেকে রাইট। দিয়ে জাজ করি। হ্যাঁ, কিন্তু কোশ্চেন এক্স্যাক্টলি। দিয়ে আমরা দেখছিলাম যে আমাদের কমন মানে পড়ার মধ্যে থেকে, মানে প্রতি 5টা প্রশ্ন করতে গেলে দেখতেছি 3 থেকে 4টা কোশ্চেনই মানে আগে থেকে কোনো না কোনো ভাবে আমরা পড়ে আসছি। মানে রাইট, এই রিয়েলাইজেশনটা খুব সহজেই চলে আসছে। মানে পরীক্ষা আমার 38-এ প্রথম ছিল বাংলাদেশ বিষয়াবলীর কোশ্চেন, আমি 15টার মধ্যে খেয়াল ছিল আমি 14টা একদম মানে কনফিডেন্টলি রাইট করছিলাম। এবং পরে যখন আস্তে আস্তে আরো একটু আগাইছি, দেখলাম যে মানে কম্পারেটিভলি ইজি লাগতেছে। মানে আমি অলরেডি 70-80% পারতেছি কোশ্চেন শুরুর দিকে। কিন্তু রাইট, রাইট। 40-এ যেটা হলো, শুরুতে আমার আসছিল ইংলিশ। ইংলিশ ছিল শুরুতে। আবার তোমার কি ছিল শুরুতে আমারও ইংলিশ কোশ্চেন? লিটারেচার ছিল, খুবই কপাল খারাপ আমারও ছিল আর কি। খুবই কপাল খারাপ ছিল, এবং দেখেই বুঝছি বাবার বাবা এত ডিফারেন্ট ব্যাপারটা আগের মতো না। কারণ 38-এ কিন্তু ইংলিশ লিটারেচার আমাদের কম্পারেটিভলি বেশ সহজ আসছিল। আমি 13টা রাইট করছিলাম, একটা ভুল করছিলাম আর একটা করি নাই। আর 40-এ কোশ্চেন দেখেই দেখতেছি 15টার মধ্যে 2টা বা 3টা মনে হয় আগে পড়া, বাকি একটা কিছু পড়া না। এই রাইট। দেখতে দেখতে আসলে আমি যেটা একটু আগে বললাম 10-15 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে সাধারণত আবার একটা ভালো একটা আইডিয়া হচ্ছে কোশ্চেনটা কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। এখন অনেকের যেটা থাকে গণিতে হচ্ছে, অনেকের একটু দুর্বলতা থাকে, আবার অনেকের গণিতে অনেক স্ট্রং পয়েন্ট। সো রাইট, সেই হিসাবে তাদেরকে আসলে চিন্তা করতে হবে যে কিরকম এফোর্টটা সে দিবে পরীক্ষার সময়। কেউ যদি গণিতে খুব স্ট্রং থাকে, সে গণিত কোশ্চেন কঠিন হলেও সে আশা করা যায় 15টার মধ্যে 13টা 14টা বা 12টা 13টা পারবে। বাট অনেকের যেটা থাকে একটু গণিতে দুর্বলতা থাকে, তো তাদেরকে অন্য দিকে একটু বেশি এফোর্ট দিতে হবে, সেই সাথে গণিত অবশ্যই। তো তাদের হুম, হুম। স্ট্র্যাটেজিটা আরেকটু ডিফারেন্ট হবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখে মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে আমার যা মনে হয়। হ্যাঁ, আমি যদি একটু এড করি আর কি তোমার সাথে, মানে আর 38 যখন পরীক্ষা দিচ্ছিলাম, 38-এর এই সরি ইংলিশ যেটা, হুম, হুম। 38-এর ইংরেজি পড়ার পর মানে লিটারেচার আমার খুবই কঠিন লাগতো। বাট তাও তো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম এবং 15টার মধ্যে আমি মনে হয় 13টা বা 12টা এরকম মনে পেরেছিলাম।
তো ওখান থেকে একটা কনফিডেন্স ছিল যে ঠিক আছে আমি মনে হয় অনেক পড়াশোনা করছি। তো 40-এ দেখা গেছে আরো 1-1.5 বছর পরে এই পরীক্ষাটা দিচ্ছি, তখন তো আরো বেশি কনফিডেন্ট ছিলাম যে এখন কনফিডেন্স। তো অনেক ভালো করবো, আমি এখন তো ভালো ভালো করারই কথা, আমি এত পড়াশোনা করছি। এবং ইন্টারেস্টিং আমি মনে হয় 3টা না 4টা পারছি, দাগাইছিলাম মনে হয় 8-9টা 10টার মতো দাগাইছি, 3টা মনে হয়েছে, বাকি সব ভুল করে দিয়ে আসছি। সবে ভুল, একই সেম। ইনফ্যাক্ট 40-এ কিন্তু ফুল ইংলিশ কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল বেশ, মানে রাইট। গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো খুব একটা সহজ ছিল না। রাইট। তো আমরা এবার একটু বিষয় ভিত্তিক কথা বলি। সো আমার যেটা মনে হয়েছে আর কি, যে একটা ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি মানে স্টুডেন্ট হিসেবে আমি যদি সায়েন্স কমার্স আর্টস এর কথা বলি, জেনারেলি দেখা যায় যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা গণিত, মানসিক দক্ষতা এবং বিজ্ঞানে কিছুটা কনফিডেন্ট থাকে যে হ্যাঁ আমি এটা ভালো পারবো। এটা সায়েন্সের হতে পারে, কমার্সের যে এরা সবাই এখানে খারাপ এটা বলতেছি না, বাট তুলনামূলকভাবে দেখতে বলা যায়। সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে যে টোটাল 60 মার্কস, যদি আপনি গণিতের স্টুডেন্ট হন আর আপনি মনে করে থাকেন যে আপনাকে গণিত, মানসিক দক্ষতা, বিজ্ঞান, আইসিটি এখান থেকে নাম্বার তুলতে হবে, তাহলে আমি বলবো এই 60 থেকে আপনি অবশ্যই মোর দেন 45 প্লাসটা ধরে রাখবেন। কারণ এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো গণিত কোয়েশ্চেনটা কঠিন হলেও, মানসিক দক্ষতার কোয়েশ্চেন কঠিন হলেও সময় দিলে এখানে পারা যায়। আর যাদের এখানে দুর্বলতা আছে আমি তাদেরকে বলবো তারা বাংলাদেশ, বাংলা এবং ইংলিশ গ্রামার এখানে সর্বোচ্চ ফোকাস দেওয়ার ক্ষেত্রে। কারণ বাংলাদেশে প্রতি বছরই, আমি আরো বলি, প্রতি বছরই 70%-এর মতো কোয়েশ্চেন আছে যেগুলো মানে চিন্তা করা যায় যেগুলোই আসবে। মানে আপনি যদি ইকোনমিক রিভিউটা পড়ে যান, এখান থেকে যে প্রশ্ন আসবে এটা গ্যারেন্টি। আপনার মুক্তিযুদ্ধ পড়ে যান, প্রশ্ন আসবে একদম গ্যারেন্টি। বাংলাদেশের ইতিহাস পড়ে যান, প্রশ্ন আসবে গ্যারেন্টি। এবং আপনি সংবিধান পড়ে যান, প্রশ্ন আসবে গ্যারেন্টি। সো এখান থেকে প্রশ্ন কমন ফেলা যায়। বাংলার ক্ষেত্রে আপনি বাংলা গ্রামারও বলেন, সাহিত্য বলেন, স্পেশালি আমি যদি বাংলার আদি যুগ বা প্রাচীন যুগের কথা বলি, এখান থেকে কিন্তু ওই 5টা প্রশ্নের 5টা একদম কমন ফেলে দেওয়া যায়। প্লাস গ্রামারেরও বেশ কিছু প্রশ্ন কমন ফেলা যায়। এবং ইংলিশ গ্রামারটা, ইংলিশ লিটারেচারের তুলনায় গ্রামার অংশটাতে নাম্বার তোলা একটু সহজ, কারণ লিটারেচার দেখা যায় আমরা স্কুল লেভেলে বা কলেজ লেভেলে পড়াশোনা করি নাই বা আমাদের সিলেবাসে ছিল না, দ্যাটস ওয়াই ইংলিশ গ্রামারটা সবাই পড়ে আসছে। তাই বলবো বিষয়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে এইখানে একটু ফোকাস বেশি করতে এই বিষয়গুলোতে, কারণ এখানে নাম্বার তোলাটা তুলনামূলক একটু সহজ কম্পারেটিভ টু ইন্টারন্যাশনাল। এখন ইন্টারন্যাশনাল আপনি প্রিলিতে পড়ে কখনো, আবারও বলি, প্রিলিতে পড়ে কখনো এটার উপর ভালো আইডিয়া পাবেন না। ইন্টারন্যাশনাল একটা ভালো আইডিয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একবার রিটেনের পড়া পড়ে ফেলতে হবে। আপনি যদি একবার রিটেন প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, তখন আপনি ইন্টারন্যাশনাল বেসিকটা বুঝতে পারবেন। কারণ এটা আমাদের ক্ষেত্রে বা যারা পরীক্ষা দিয়েছে সবাই মোটামুটি বলতে পারবে এটা, যে ইন্টারন্যাশনাল খুব ভালো পারার জন্য, বুঝার জন্য রিটেনের প্রিপারেশনটা মাস্ট। একবার রিটেনের প্রিপারেশন দিলে আপনি 6-7টা প্রশ্ন না পড়ে দাগাতে পারবেন, কারণ আপনার গেসিং ওয়ার্ক তখন ভালো হবে। কোন পলিসি কোন দেশে হচ্ছিল, কোন রাজা কোথায় ছিল, কোন রাষ্ট্রনায়ক কিভাবে রাষ্ট্র পরিচালনা করতো, এগুলো বুঝার ব্যাপার। তো আমার ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো বলবো। তৌফিক যদি একটু অ্যাড করো আর কি, যে বিষয় ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে। তৌফিক মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমরা না কন্টিনিউ না, করি। এখন আছে এখন আছে এখন আছে ওকে একটু ওকে, তাহলে বিষয় ভিত্তিক যদি একটু অ্যাড করতে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা হচ্ছে সব তো অনেকখানি বলেই ফেলেছো তুমি, আমি জাস্ট একটু অ্যাড করি যে অনেকে যে সায়েন্সের দেখে বিজ্ঞানে অনেকে ভাবে যে বিজ্ঞান একটু কনফিডেন্ট, কিন্তু বিজ্ঞানে কিন্তু বেশ কিছু কোশ্চেন আসে যেগুলো কিন্তু 9-10-এর যে বায়োলজি ভিত্তিক। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমরা অনেকেই যেগুলো সায়েন্সের, মানে আমরা মেডিকেলের যারা সায়েন্সের যারা মেডিকেল তাদের জন্য কিন্তু বিষয়গুলো অনেক কঠিন হয়ে থাকে মাঝে মধ্যে। কাজে কিন্তু বিজ্ঞানের কোশ্চেন গুলো বোর্ড বই থেকে অধিকাংশ চলে আসে। কাজেই বিজ্ঞান বেশি পারে দেখে কম পড়া লাগবে এই বোধটা, মানে এটা মনে না করাই উচিত। আমার মনে হয় বিজ্ঞানের জন্য একটু ভালো সময় রাখা উচিত প্রিপারেশনের জন্য। কারণ অনেকে গণিত না কম, যারা ভালো পারে না প্রিপারেশন নিয়েও দেখা যায় সে 80% পারছে, কিন্তু বিজ্ঞানটা একটু পড়া উচিত। কেমন এই ফলে কোন অ্যাসিড আছে, এই জিনিসটা কিন্তু আমি সবসময় যাই ভুলে, পরীক্ষার আগে না দেখলে আমার মনেই থাকে না। কাজে মনে হয় বিজ্ঞানের কেউ যদি মনে হয় সেই বিজ্ঞানে কনফিডেন্ট, আমার কম পড়বে সে, আমার মনে হয় এটা একটু ভুল হবে। বিজ্ঞানটা একটু ভালো মতো পড়বে, সেই সাথে আইসিটিরও কিছু খুঁটিনাটি জিনিসপাতি থাকে, ওগুলাও একটু আসলে পড়া উচিত। মানে কেউ পারে আমার দেখে কম পড়ার প্ল্যানটা ঠিক না। হ্যাঁ, মানে আমার মাঝে মাঝে মনে হয় অনেকে আসলে কমপ্লেইন করে যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিজ্ঞানটা সহজ, আমাদের জন্য কঠিন। এটা আমার মনে হয় একদিক দিয়ে আসলে যুক্তিযুক্ত না। কারণ এটা সায়েন্সের আসলে স্টুডেন্ট আলটিমেটলি ব্যাপারটা মুখস্থ করার। না, এটা ঠিক যে সায়েন্সের স্টুডেন্টরা এগুলো হয়তো বা কোনো সময় শুনছিল, বাট এই মুখস্থ করাটা আসলে খুবই কষ্ট, এটা সবার জন্য আলটিমেটলি পড়ে সমান আসছে। হয়ে যায়। রাইট, এক্স্যাক্টলি। সো বিষয় ভিত্তিক প্রস্তুতির পরে আমরা যদি একটু সামনের হুম দিকে হুম যাই, হুম হুম।
এই সময়ে যদি মানসিক চাপের কথাটা একটু বলতাম। তৌফিক। তৌফিক কথা কি ল্যাগ হচ্ছে মনে হয় একটু, সরি। এখন কি? ঠিক, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। একটু পরীক্ষার মানসিক চাপটা যদি হ্যাঁ, বলতেন। হ্যাঁ, হ্যাঁ। ইভেন একজন কেউ ছিল যে পরীক্ষার সময় সে ইজি গুলা পরের দিকে অ্যান্সার করতে পারে না, এত প্রেশার বেড়ে যায়। কেউ একজন দিল যে তার নাকি হার্টবিট বেড়ে যায়। এটার জন্য সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা আমি অনেক সময় চিন্তা করতাম, আমি যখন প্রিলির আগে যখন পড়তাম, পরে যখন বিসিএস দিব, তখন মনে হয় পরবর্তীতে আল্লাহ যদি আমার কখনো ক্যাডার বানায়, এই কিছু জিনিস আমি শেয়ার করব, যে আমি বলবো আমি এগুলো করতাম, এগুলো আমি চিন্তা করতাম। আমি একটা জাস্ট কথা বলি, সুন্দর একটা লাইফস্টাইল খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আমি পরীক্ষা রাত জাগার অভ্যাসটা তো আগেই ছিল, এটা অনেকে অবশ্য রাত জেগে অনেক কিছু করে, কিন্তু আমার যেটা মনে হয় একটু আর্লি ঘুমিয়ে ভোরে ঘুম থেকে উঠে সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করে একটা রুটিন মাফিক যদি এখন থেকে আপনারা একটু অভ্যাসটা শুরু করেন, দেখবেন যে আপনার মেন্টাল হেলথটা একটু বেটার হবে। আর হচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। আহ, তারপর হচ্ছে যেটা মডেল টেস্ট যেটা আমরা বলতেছি, যে নিয়মিত মডেল টেস্ট যখন দিতে থাকবেন, আস্তে আস্তে আসলে এই এক্সামের টাইমের প্রেশারটা আপনাদের কাছে প্রেশার লাগবে না। আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন। 200টার জন্য 120 মিনিট, কিন্তু আপনারা আসলে 200টা প্রশ্ন আলটিমেটলি করবেন না, 170-80টা ম্যাক্সিমাম। হ্যাঁ, কাজে আপনার ওভাবেই আপনার একটা প্ল্যান রেডি করবেন যে আপনি কোনটার জন্য কিরকম টাইম দিবেন। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আবারও বলি, যদি পারেন আপনারা ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস শুরু করেন। ভোরে ঘুম থেকে উঠে আধা ঘন্টার একটা হাঁটা চলা বা খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়া, তারপর পড়তে বসার অভ্যাস শুরু করেন। সকালবেলার আলোটা যদি কেউ দেখতে পারেন, দেখবেন যে মুড অটোমেটিক ভালো থাকে এবং দিনটাও বেশ ভালো যায়। এটা হচ্ছে আমার একটা সাজেশন, আমি এটা মেনটেন করতাম। আমি প্রিলির আগে জিটির আগে খুব স্ট্রিক্টলি মেনটেন করছি এটা। সময় মতো ঘুম থেকে ওঠা, 11টা 12টার মধ্যে ঘুমায় যাওয়া, তারপর আবার ভোর থেকে পড়া। অনেকে অবশ্য আবার রাতে পড়েন, সেটা আসলে সেভাবে আপনার লাইফ স্টাইলটা মেনটেন করে, কিন্তু একটা রুটিন মেনে চলার অভ্যাস করে, যে 24টা ঘন্টা প্রতিদিনে 24 ঘন্টা আপনি এভাবে ইউটিলাইজ করবেন। এটা যদি মেনটেন তা করতে পারেন, সুস্থ থাকতে পারেন। আর এই যে পাশে লিখে দিল যে পজিটিভ, সব সময় পজিটিভ থাকবেন। কাউকে অন্য কারোর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, বরং নিজেকে নিজের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার আজকের দিনটা যেন গতকাল থেকে একটু বেটার হয়, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, সৌরভ, এক্স্যাক্টলি। আরো। আমি আমি যদি একটু ছোট্ট একটা পয়েন্ট একটু আরেকবার বলে দেই আর কি। অনেকেই করে কি, পরীক্ষার হলে চিন্তা করে যে আমার তো মনে হয় 115টা হলো, আর আমার পাশের জন তার মনে হয় 130টা 140টা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওর হ্যাঁ, যদি এক্স্যাক্টলি। হয় আমার তো হবে না। এটা আসলে এই চিন্তাটা কোনোভাবেই কোনোভাবেই করা যাবে না। কারণ প্রিলিমিনারিতে 180 পেলেও যা, আবার 120 পেলেও তা আসলে, মানে যে ব্যক্তি আপনার চেয়ে 40-50 নাম্বার বেশি পেয়ে প্রিলিতে টিকবে, দের ইজ এ গুড পসিবিলিটি তার হয়তো রিটার্নই হবে না। কারণ প্রিলিতে যারা 180-90 এর উপরে তুলে ফেলছে, তারা আসলে ফুল প্রিপারেশনটা, তাদের কনসেন্ট্রেশন, মাইন্ড সেট আপ অন্য জায়গায় চলে গেছে। তারা সবকিছু দাগাতে পছন্দ করে, তারা সব জায়গায় অপশন খুঁজে বের করতে চেষ্টা করে, তারা রিটেনের জন্য আসলে নিজেকে কখনো প্রস্তুত করে নাই। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি ক্যাডার সার্ভিস আসতে চান, আপনি ক্যাডার সার্ভিসে আসতে হলে আপনাকে অবশ্যই রিটেন পরীক্ষা দিয়েই চলে আসতে হবে। আবারও বলি, ক্যাডার হতে হলে আপনাকে রিটেন পরীক্ষার দিকে চোখ দিতে হবে। প্রিলি দিয়ে কিন্তু কেউ ক্যাডার হয় না, ক্যাডার হয় রিটেন এবং তার সাথে কিছুটা ভাইবা। যদিও ভাইবার মার্কস আমরা যতটুকু জানি খুব বেশি ক্যারি করে না, হয়তো বা 15 থেকে 20% ক্যারি করতে পারে বা চেঞ্জ করতে পারে রেজাল্ট। সো আপনাকে বিসিএস ক্যাডার হতে হলে রিটেনটাই ভালো করতে হবে। সো প্রিলি যেহেতু একটা টিকেটের মতো, এই টিকেটটা আপনি 120 পেয়ে যদি উতরে যান সেটাও চলবে, কেউ যদি 180 পেয়ে উতরে যায় সেটাও চলবে, কিন্তু 180-র জন্য যে অতিরিক্ত পরিশ্রমটা, সেটা হয়তো বা পরবর্তী দিকে আর খুব বেশি কাজে লাগবে না। কারণ রিটেনের সিলেবাস আর প্রিলি সিলেবাসের মধ্যে বেশ বিস্তর ফারাক, এটা আপনারা যখন শুরু করবেন তখনই বুঝতে পারবেন। আমি ফিল করবে আমারটা তখন যদি যে বলি, এটা অন্য একটা রাজ্য। রাইট, আমি প্রিলির পরে, আমাদের প্রিলি রেজাল্ট দিতে 2 মাস সময় নিয়েছিল। 2 মাস আমি রিটেনের শুধু বিগত বছরের প্রশ্নগুলো পড়েছিলাম। 2 মাস আমি পাগল ছিলাম। মানে কি পড়তেছি, কি শিখতেছি, এগুলো কিভাবে আনসার করব, ইটস ভেরি টাফ। সো এই জন্য আমরা আসলে অনেক আগে বলতাম যে প্রিপারেশন নিলে আসলে একসাথে নেওয়া উচিত বা কিছুটা রিটেনকে এগিয়ে রাখা উচিত, না হলে প্রিলির পরে খুবই ডেঞ্জারাস অবস্থা হবে। আমি একটু আপনাদের হিন্টস দিয়ে দেই। পিএসসির ইতিহাসে মনে হয় কখনো ঘটে নাই যে একটা বিসিএস এর পরীক্ষা 5 মাস আগে 6 মাস আগে ডেট দিয়ে দিয়েছে, এটা পিএসসির ইতিহাসে কখনো হয় নাই।
সো এবার কিন্তু পিএসসি বলে দিছে আগস্টে 6 তারিখ, এটা অনেক আগে বলছে, এবং ডেটটা দিয়ে দিছে, এবং পিএসসি ডেট দিয়ে কখনো ডেট পিছায় না, এটা শিওর রাখবেন। সো এত তাড়াতাড়ি এত গতি ভাবে যদি ওরা পরীক্ষা নিয়ে নেয়, যারা এবার প্রিলি দিচ্ছেন 41তম, আপনারা ধরে নেন আপনারা রিটেনের জন্য খুব বেশি সময় পাবেন না, এই টেন্ডেন্সি কিন্তু মাথায় রাখতে হবে। সো রেগুলারিটি যেটা, সেটা এখন থেকে শুরু করে দেন। রিটেনের জন্য মানে প্রিলির জন্য তো সময় আছেই, এর মধ্যে নিজেকে প্রস্তুত করেন এবং তারপরে ভালো একটা প্রিলি দিয়ে নিজেকে রিটেনের জন্য প্রস্তুত করতে চাইবেন। তো উত্তরণের জন্য যদি বলি, 5ই ফেব্রুয়ারি থেকে আসলে রুটিন শুরু হচ্ছে, পরীক্ষা শুরু হচ্ছে। সো বিস্তারিত রুটিন আপনাদের ওয়েবসাইটে দেয়া আছে, আমরা লাস্টে গিয়ে দেখাবো। আর সাথে যেটা দেয়া হচ্ছে একটা এমসিকিউ প্র্যাকটিস বুক, বা যেটা আপনারা মডেল টেস্ট বইও বলতে পারেন। তো এখানে 6000টি প্রশ্ন আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল ম্যাটেরিয়ালস এর সাথে যারা দিনরাত পরিশ্রম করেছে, এই 6000টি ইউনিক প্রশ্ন। আমি আবারও কিছু ফিচার এখানে বলে রাখি, যে এখানে যে 6000 প্রশ্ন আপনি পাবেন, চেষ্টা করা হয়েছে এগুলো সবগুলো ইউনিক, মানে একটার সাথে আরেকটা যেন মিল না করে। এরপরে আরেকটা চেষ্টা আছে যে 10 থেকে 40তম বিসিএস এর যতগুলো প্রশ্ন ছিল, 10 থেকে 40 বিসিএস এর সবগুলো প্রশ্ন আপনাকে একবার করে পড়তে হবে, মানে আপনাকে জানতেই হবে, এটা মাস্ট, এটা হলো বাইবেল। আপনি বিসিএস দিবেন, বিসিএস এর বিগত বছরের প্রশ্ন পারবেন না, এটা হবে না। সো আমরা এই 10 থেকে 40-এর প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় একটা দুইটা তিনটা করে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে ইউনিক প্রশ্নের সাথে সাথে বিগত বছরের প্রশ্নটাও আমরা জেনে যাবেন। তারপরে যদি আমি 3 নাম্বার বলি, পিএসসির প্রশ্ন যদি আপনি ভালো মতো অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন পিএসসি বিসিএস ছাড়া অনেক পরীক্ষা নাই। সো এখানে পিএসসির বেশ কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে। এই পিএসসির প্রশ্নগুলো আপনাদের যেটা করবে, মানে প্রতি বছর কিছু ডিফারেন্ট কোশ্চেন পিএসসি করে থাকে। সো ওই প্রশ্নগুলো পারার জন্য আপনাকে পিএসসির ওই বছর মানে 2019 সালে বা 2020 সালে যে পরীক্ষাগুলো হয়েছে, ওই পরীক্ষাগুলোর প্রশ্নগুলো দেখতে হবে। সো পিএসসির প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। আর সবচেয়ে বড় যেটা, মানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে এখানে, যেটা করার চেষ্টা করেছে, এখানে অপশন গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, আবারও বলি, এখানে অপশন গুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেন আপনার মধ্যে কনফিউশন গুলো দূর হয়ে যায়। কারণ অপশন দিয়ে কিন্তু অনেকগুলো আনসার করে দেওয়া যায়। আপনাকে আমি বললাম আমার সোনার বাংলা বই গানটি কে লিখেছে, 4টা অপশনের মধ্যে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিলাম, বাকি 3টা নাম দিলাম রফিক, মুফিজ, কলিম বা কালাম। তাহলে আপনি বুঝবেন যে এই 3টা আসলে হয় নাই, অপশন থেকে দাগানো যায়। তো আমরা চেষ্টা করেছি, বা ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্ট সর্বোচ্চ চেষ্টা করেছে এই অপশন গুলো এত ইউনিক রাখতে যেন আপনি কনফিউশনে পড়ে যান, বা আপনাকে কনফিউজ করতে পারে। সো কনফিউশন থেকেও যদি আপনি কারেক্ট আনসার দেন, আপনি পিএসসি টিকে আর ভুল করবেন না। এবং এটা শিওর থাকেন, পিএসসির যে অপশন গুলো সেখানে কনফিউশন প্রচুর হয়, স্যারেরা যথেষ্ট মাথা খাটিয়ে প্রশ্নগুলো তৈরি করে। সো আমরা একটু এগিয়ে যাই। তো ফিজিক্যাল এবং অনলাইন এক্সাম, এটা সম্পর্কে অলরেডি আপনারা সবাই জানেন। আপনারা ফিজিক্যালিও পরীক্ষা দিতে পারবেন। ফিজিক্যাল পরীক্ষা বলতে আসলে বোঝাচ্ছে ইন ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। আর অবশ্যই অনলাইন এক্সাম তো আছেই। তো কেউ যদি ফিজিক্যাল পরীক্ষা দিয়ে দেন, তার অর্থ এমন না যে সে অনলাইনে পরীক্ষা দিতে পারবেন না, সে অনলাইনে অবশ্যই দিতে পারবেন। মানে ফিজিক্যাল দিলেও অনলাইনে দিতে পারবেন, কেউ যদি ফিজিক্যালি সময় করতে না পারেন, সে অনলাইনে তো অবশ্যই দিতে পারবেন। এবং অনলাইনের এটা আবার দুইটা ভার্সন আছে, একটা হলো আমাদের লাইভ এক্সাম, যেটাতে আসলে মেরিট লিস্ট থাকবে। আপনাদের অনেকেই বলতে থাকেন যে লাইভ এক্সামটা পরে কেন দেয়া যায় না, কারণ এখানে মেরিট লিস্ট আছে। এখন আপনি যদি পরে দেন, আমরা মেরিট লিস্টে অ্যাড করব কিভাবে? দ্যাটস ওয়াই লাইভ এক্সাম লাইভেই দিতে হবে। যদি এমন হয় যে আপনি প্রচুর ব্যস্ত, আপনি পরীক্ষাটা দিতে পারবেন না, তাহলে আমাদের রিকোয়েস্ট 12 থেকে 14 ঘন্টা সময় দেওয়া হয়। ওই 14 ঘন্টার মধ্যে জাস্ট একবার ঢুকেন, ঢুকে বের হয়ে যান, আপনি প্রশ্নটা পেয়ে যাবেন। কারণ এই এই অংশটা, এই কষ্টটা আমি আপনাদের দিব যেন আপনারা রেগুলার থাকেন। একবার ঢুকে বের হয়ে গেলে কিন্তু আপনি প্রশ্নটা পাবেন, এবং প্রশ্নের সাথে সাথে সবগুলো প্রশ্নের ব্যাখ্যা পাবেন। আপনার ওই প্রশ্নটা হয়তো বা সরাসরি কমন আসবে না, কিন্তু ব্যাখ্যা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। সো এই হলো একটা লাইভ এক্সাম। আর আরেকটা তো থাকে প্র্যাকটিস এক্সাম, এটা তো সবসময় দেওয়া যায়। এবং প্র্যাকটিস এক্সাম এবং লাইভ এক্সামের সবগুলোই ইউনিক কোশ্চেন, মানে একটা জায়গার কোশ্চেন আরেক জায়গায় দেওয়া যায় না, মানে এক কোশ্চেন আরেক জায়গায় যাবে না। সো এখানেও দেখেন নতুন নতুন প্রশ্ন শেখা হচ্ছে। সো প্রিলির জন্য যত বেশি প্রশ্ন আপনি শিখবেন, যত বেশি প্রশ্ন আপনি দাগাবেন, বৃত্ত ভরাট করবেন, আপনি তত বেশি আর অ্যানালাইসিস রিপোর্টেরটা আসলে তৌফিককে আমি অ্যাড করতে বলবো, যে এই যে পরীক্ষাগুলো দিচ্ছে, তার অ্যানালাইসিস রিপোর্টটা বা যে নাম্বারটা পাচ্ছে সেটা আসলে কিভাবে মূল্যায়ন করবে সে নিজেকে। আমার যেটা মনে হয় প্রতিটা যেটা বললো যে আপনারা যদি চেষ্টা করবেন আর কি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে, কারণ একটা পরীক্ষা যখন আপনি অ্যাটেন্ড করবেন তখন আপনার মাথা অটোমেটিক এটা ঢুকে যায়, এটা আমি কারোর সাথে একটু হয়তো প্রতিযোগিতা করতেছি বা নিজের সাথে নিজেকে প্রতিযোগিতা করতেছেন। তো এর ফলে যেটা হয় কি, আপনি যখন একটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, আপনি যেই পরিমাণ আপনার ব্রেনটা যতটা বেশি কাজে লাগাবেন, রিল্যাক্স ভাবে পরীক্ষা দিলে কিন্তু ততটা ব্রেনটা কাজে লাগাবেন না। একটু যখন ইন্টেন্স মোমেন্টে আপনি যখন পড়বেন, তখন বিষয়গুলো একটু ভালো মতো ক্যাচ হয়, আপনার ব্রেন স্টর্মিংটা একটু বেটার হয়,
এর ফলে যেটা হয় ওই যে আগে বারবার বলছি, এটা আবারও বললাম যে ওই কোশ্চেন গুলো মাথায় গেঁথে যাবে। আপনি হয়তো এমন অনেক কোশ্চেন আপনি তার কোনো ব্যাক হিস্ট্রি জানেন না, কিছুই জানেন না, বাট ওটা একবার ভুল করছেন কিন্তু এটা মাথায় ঢুকে গেছে ওটার অ্যান্সারটা কি, তখন আপনার অন্য কোনোবার আসলেও ওই কোশ্চেনটা আপনি পেরে যাবেন। আর অ্যানালাইসিস রিপোর্ট থেকে আপনারা তো নিয়মিত আপনারা দেখতেই পারবেন যে কে কত মার্ক পাচ্ছেন। আর কোশ্চেন এবং শুধু তাই না, আপনি অন্যান্যদের মার্ক মানে যখন মেধা তালিকা দেখবেন, অনেক সময় দেখবেন যে কঠিন কোশ্চেন, একটা কঠিন কোশ্চেন হয়েছে কিন্তু আপনার পরীক্ষা অতটা ভালো হয় নাই, কিন্তু দেখলাম পজিশনটা খারাপ না, বেশ ভালোর দিকেই আছে। তখন আপনি বুঝবেন যে একটা কঠিন কোশ্চেনে কিরকম মার্ক হয়, মার্ক আসে, এবং আপনার কঠিন কোশ্চেনে আপনার প্রিপারেশনটা কেমন হয় বা আপনার পারফরমেন্সটা কেমন হয়। একেবারে ইজি কোশ্চেন আসলে আপনারও খুব ভালো দিলেন, কিন্তু দেখলেন যে মেধা তালিকা একটু পরের দিকে আছে, তখন বুঝে গেলেন যে আপনার হয়তো ইজি কোশ্চেন আসলে আপনার স্ট্র্যাটেজির আরেকটু চেঞ্জ করতে হবে, যে ইজি কোশ্চেন আসলে আপনাকে এরপর আরেকটু ভালোভাবে দিতে হবে, যেন মার্কটা 120 না বরং 125 দিতে পারেন। ইজি কোশ্চেন মানে যে 120ই পেতে হবে এমন কথা না, এমনও হতে পারে 140। এটা হচ্ছে উদাহরণ দিয়ে বলতেছি, হ্যাঁ। আবার এমন হতে পারে কঠিন কোশ্চেন হলেও দেখা যাচ্ছে যে আমরা ধারণা করতেছি 100 105, বাট দেখলেন যে কোশ্চেনটা আসলে এতই কঠিন যে কাটমার্কটা 90 95 দিকে ঘুরছে ঘুরছে। তো এই বিষয়গুলো আপনি নিজে যত বেশি পরীক্ষা দিবেন, নিজের অ্যানালাইসিস রিপোর্ট যত আপনি ঘাটবেন, জাজ করবেন, বিষয়টা আপনি নিজে থেকে আসলে রিয়েলাইজ করতে পারবেন সময়ের সাথে সাথে। আহ আর কিছু কি অ্যাড করা যায় সৌরভ, যদি হ্যাঁ বলো? তৌফিক, আমি এটাই বলছিলাম আর কি, যে আপনারা মডেলটা শুরু করে দেন। শুরুর দিকে এমনও হতে পারে যে আপনি পরীক্ষা দিচ্ছেন ভালো কিন্তু নাম্বার আস্তে আস্তে কম। তার একটা কারণ হলো আপনার নেগেটিভ মার্ক। এটা কিন্তু বিসিএস এ বা যে কোনো চাকরির পরীক্ষায় সরি, এটা বলা উচিত ছিল আমার। এক্সট্রিম একটা ফলাফল নিয়ে আসে। আপনি হয়তোবা 110টা কারেক্ট করছেন বাট দাগায় আসছেন 180টা। মনে করেন 120টাই কারেক্ট করলেন, 180টা দাগাইছেন, 60টা নেগেটিভ, মানে হলো 30 নাম্বার নাই, আপনি পাবেন 90। তো এটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ওই নেগেটিভ মার্ক কমানোর একটাই উপায়, সেটা হলো বারবার পরীক্ষা দেওয়া। আপনি বারবার বারবার যদি পরীক্ষা পরীক্ষা দেন দেয়া। তাহলে কিন্তু আপনার নেগেটিভ নাম্বারটা কমে যাবে। একটা সময় আসবে যখন আপনি আন্দাজে আর ঢিল ছুটতে পারবেন না, এবং আন্দাজে ঢিল ছুড়া বন্ধ করে দিলে আপনার নেগেটিভ নাম্বার কমে যাবে। সো আমরা এক্সপেক্ট করতেছি আপনি হয়তো এই মুহূর্তে পরীক্ষা দিয়ে 80 90 এর মতো পাচ্ছেন, বাট আমরা আশা করব যে একদম শেষ পর্যন্ত যখন আপনি লাস্ট উইকে পরীক্ষা দিবেন আপনার নাম্বারটা 120 থেকে 135 এই ঘরে চলে যাবে। এই ঘরে চলে যাবেন ইনশাআল্লাহ। এবং বিশ্বাস করেন 120 থেকে 35 পাওয়ার জন্য 150-এর বেশি কখনোই দাগানো লাগে না। আপনি 150টা দাগিয়ে 120 পেয়ে যেতে পারবেন। সো আর এখন যদি পরীক্ষা দেন এখন দেখবেন 190টা দাগাতে পারতেছেন। সো এই হলো হ্যাঁ, হ্যাঁ, পার্থক্য আর এখন কি। পারবেন, এখন পারবেন। এখন ওই এখন ওই 190 অভ্যাসটা দাগাতে পারবেন। এখন পারবেন। ওই অভ্যাসটা এবং ওই যে গোল সেট করাটা, ওই গোল সেট করাটা নিজেই আসলে করে ফেলতে পারবেন একটু পরীক্ষা দেওয়া শুরু করলেই। হ্যাঁ সেটাই। ওকে, আমরা তাহলে একটু আগে যাই। হুম, sure. তো উত্তরণের সার্ভিস গুলো অলরেডি সবাই জানেন। এমসিকিউ পরীক্ষা মানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। তাৎক্ষণিক মূল্যায়ন, এটার অর্থ তো বুঝেন। তাৎক্ষণিক মূল্যায়ন মানে সাথে সাথে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সো শুধু রেজাল্ট না, আসলে রেজাল্ট তো পাবেনই, সাথে যেটা পাবেন সেটা হলো অ্যানালাইসিস। মানে আমার যেটা ভালো লাগে সেটা হলো যখন আমরা ফিজিক্যাল পরীক্ষাগুলো দিতাম, ফিজিক্যাল পরীক্ষাতে শুধু উত্তর পাওয়া যেত, কোনো অ্যানালাইসিস পাওয়া যেত না। সো অ্যানালাইসিস পড়লে কিন্তু আরো প্রায় মানে 200টা প্রশ্নের অ্যানালাইসিস মানে হলো আসলে 500 বা 600 কোশ্চেন পড়ে ফেলা। সো অ্যানালাইসিসটা খুব ভালো মতো পড়বেন, এখানে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে এবং সেখান থেকে আপনার ভুলগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আগে থেকে বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে টাইপিং মিস্টেক বা কম্পিউটার অপারেটরের কিছু সামান্য ভুল বা আমাদের ভুল, এবিসিডির জায়গায় বিসিডি চলে আসছে, তো এরকম ছোট ছোট ভুল থাকে, এগুলো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। সো মানুষের ভুল হবেই। এই ভুলগুলো বাদ দিয়ে আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন। আমাদের যদি কোনো ভুল থাকে আমাদের জানালে আমরা সেটা ঠিক করে দিব, বাট তাও যদি কখনো ভুল হয়ে থাকে বা সামনে যদি হয় আমরা তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর অটো এসএমএস অবশ্যই আপনাদের মোবাইলে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে আপনি কত নাম্বার পাচ্ছেন। আর আমার যেটা মনে হয় আর কি, যে বিসিএস বা যে কোনো বড় পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা ভালো কোনো কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনার সবচেয়ে বড় আস্থার জায়গা যেটা সৃষ্টিকর্তা, তার উপর ভরসা রাখতে হবে। আলটিমেট প্ল্যানার, গেম চেঞ্জার উনি। আপনি হয়তো বা এমন একটা পরীক্ষা দিয়ে আসলেন যেটা আপনি কোনোভাবে আশা করতেছেন না যে আপনার দ্বারা কিছু হবে, বাট হতে পারে যে আপনার ওই খারাপ পরীক্ষাটা অনেকের ভালো পরীক্ষার চেয়েও ভালো হয়ে গেছে। ইটস ভেরি মাচ পসিবল। আপনি মনে করেন একটা সাবজেক্টে 500 ঘন্টা ব্যয় করেছেন, আরেকজন হয়তো বা 2 ঘন্টা ব্যয় করেছে। সো আপনি পরীক্ষা দিয়ে এসে দেখলেন যে আপনি যেভাবে পরীক্ষা দিতে চাচ্ছেন আপনার মন মতো হয় নাই, আর আরেকজন 2 ঘন্টা পরে ভাবতেছে বাবা আমি তো অনেক পেয়ে গেছি। তো দেয়ার ইজ এ চেঞ্জ। আপনার খারাপ পরীক্ষাও কিন্তু অন্য অনেকের ভালো পরীক্ষা থেকে ভালো হয়ে যেতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার বড় ভাই উনিও সিভিল সার্ভিসে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে।
উনি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলেন, রিটেন পরীক্ষার পর উনি বেশ কয়েকদিন কান্নাকাটি করছেন, কারণ উনি বলতেছেন সৌরভ আমি যে পরীক্ষা দিছি আমি কখনোই ক্যাডার হব না, কোনোভাবেই সম্ভব না। আমি বললাম কেন? বলে আমি যে পরিমাণ পড়াশোনা করে গেছি, যে পরিমাণ সাজানো ছিল আমার উত্তরগুলো, আমি তার কিছুই লিখতে পারিনি। বাট আমি মানে ওই আমার বড় ভাইকে ব্যক্তিগতভাবে দেখেছি, দীর্ঘদিন ধরে দেখেছি সে কি পরিমাণ পরিশ্রম করতেছে। তো ওই পরিশ্রম দেখার পর আমার এটাই মনে হয়েছে যে এত পরিশ্রমের পরেও যদি কোনো ছেলে খারাপ দেয়, সেটা অবশ্যই অনেকের ভালোর চেয়েও বেশি। এবং আলটিমেটলি সে ক্যাডার হয়ে গেছে, ভালো ক্যাডার, অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আসলে আপনাকে হেল্প করতে পারবে না। হি ইজ দ্য মাস্টার প্ল্যানার, হি ইজ দ্য গেম চেঞ্জার। আর পরবর্তীতে আমরা যেটা মনে করি সেটা হলো গুছিয়ে প্রস্তুতি নেওয়া। এই গুছিয়ে প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে টাইম টেবল ফিক্স করতে হবে, আপনার একটা ফিক্সড টাইম টেবল থাকতে হবে, আপনার একটা রুটিন থাকতে হবে। গুছিয়ে প্রস্তুতি নেবেন, রুটিন থাকবে না এমন কিন্তু হবে না। আপনি একটা ফিক্সড রুটিন করবেন, সেটা সপ্তাহে করতে পারেন, মাসে করতে পারেন, দিনে করতে পারেন, বাট ডেইলি রুটিনকে আমি ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করি। কারণ কোনো কারণে যদি আপনি ওই দিনটা অসুস্থ থাকেন বা অন্য কোনো কারণে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু ওই দিনে আপনার সাকসেস রেট 0। বাট আপনি সপ্তাহে যদি করেন, সপ্তাহের ক্ষেত্রে আপনি একদিন অসুস্থ বা বাইরে থাকলেও আপনি বাকি 6 দিনে ওই একদিনের পড়াটা কভার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো একটা সপ্তাহে রুটিন রাখবেন, যে এই সপ্তাহে আমরা এইভাবে আগাবো। আর সর্বশেষ যেটা, সেটা হলো যে পড়াগুলো করতেছেন এই পড়াগুলোকে বারবার রিভিশন দেওয়া। রিভিশন ছাড়া যদি পড়েন, এদিকে পড়বেন ওদিকে ভুলবেন। সো পড়া রিভিশন দেওয়া মানে কিন্তু আসলে গুছিয়ে প্রস্তুতি নেওয়া। আর সর্বশেষ যেটা, নিজেকে অন্যের সাথে তুলনা না করা। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, কেউ 1 ঘন্টায় শিখে, কেউ 2 ঘন্টায় শিখে, শিখে কিন্তু সবাই। সো নিজের প্রতি এই আত্মবিশ্বাসটা রাখতে হবে। অন্যকে দেখে ভাবা যাবে না ও এত ভালো হয়ে যদি না পারে আমিও পারবো না, এটা ভাবলেই কিন্তু আপনি আর পারবেন না। যেদিন আপনি নিজেকে বলবেন যে আমি পারবোই, সেদিন আপনার অন্তরাত্মা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি পারবা। দুইটা যখন মিলে যাবে আর সৃষ্টিকর্তার ভরসা যদি থাকে, দেখবেন আসলেই আপনি পারতেছেন। সো নিজেকে কোনোভাবে ছোট করা যাবে না, অবশ্যই অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। ওকে, আর এটা আসলে জানিয়ে রাখি, আপনাদের মডেল টেস্টের পরেই রিটেন ব্যাচ শুরু হয়ে যাবে। এটা এক্সপেক্টেড, আপনারাও জানেন, তাও আমরা একটু জানিয়ে রাখলাম। ফুল কোর্সের জন্য আপনাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। আমরা এটা ওয়েবসাইটে গিয়ে দেখাই দিব, স্লাইডটা একটু কমপ্লিট করে নেই, আমরা ওয়েবসাইট থেকে সবগুলো বুঝিয়ে দিব। তো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। সো প্রশ্নোত্তরের জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হলো, একটা অপশন হলো যে আমরা আপনাদের হ্যান্ড রেজ করে প্রশ্ন নিতে পারি, বাট আমার মনে হয় বেস্ট হলো আপনারা চ্যাটে যদি আপনাদের প্রশ্নগুলো বলেন, তাহলে আমরা কিন্তু খুব দ্রুত উত্তর দিতে পারবো। আপনারা যদি চ্যাটে একটু প্রশ্নগুলো বলেন যে আপনার কি ধরনের প্রশ্ন আছে, চ্যাট বা কিউ&এ দুই জায়গায় যদি প্রশ্ন করেন, আমরা প্রশ্ন দেখে দেখে আমি এবং তৌফিক দুজনই এখানে আসি, আমরা আসলে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আমরা জানি না কতটুকু পারবো, বাট অবশ্যই অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা সৌরভ, একটা কোশ্চেন খুব কমন, কয় ঘন্টা পড়া উচিত ডেইলি? আচ্ছা, হ্যাঁ তুমি যদি বলো আর কি। সত্যি বলতে হচ্ছে আপনার কাছে, সত্যি বলতে এখন আসলে অনেক পড়া দরকার। 1-1.5 মাস আছে। আসলে সত্যি বলতে অনেক পড়া দরকার। কয় ঘন্টা? আহ অনেকেই দেখবেন বলে যে সে ডেইলি 14-15 ঘন্টা পড়ে, তো আসলেও কিন্তু সে পড়ে 14-15 ঘন্টা। কিন্তু অনেকে আবার এত 14-15 ঘন্টা না, সে ডেইলি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দেখে ওই 4 ঘন্টা খুব ভালো মতো ইউটিলাইজ করে। এখন এটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আপনার প্রস্তুতি কেমন, আপনি কি কি পরিমাণ প্রস্তুতি নিতে চান, আপনি কত দূর যেতে চান। এর জন্য যদি আপনার কাছে মনে হয় যে ডেইলি আপনার 9-10 ঘন্টা বের করার প্রয়োজন, আপনার যদি সময় থাকে আপনি বের করবেন। আপনার যদি সুযোগ থাকে 9-10 ঘন্টা বের করার, আপনি 9-10 ঘন্টা বের করে পড়ার সুযোগ চেষ্টা করবেন। আর যদি সুযোগ কম থাকে, আপনার 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সময় পাচ্ছেন, ওইটুক টাইমটাকে ফুললি ইউটিলাইজ করতে হবে আপনাকে। দরকার হলে অপ্রয়োজনীয় আড্ডা কমায় দিয়ে, অপ্রয়োজনীয় কাজকর্ম বাদ দিয়ে বাসায় এসেই পড়তে বসে পড়বেন। আহ, যেটুকু সময় পড়বেন ভালো মতো মন দিয়ে পড়বেন, এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আমি যদি তোমার সাথে এই কথাটা একটু অ্যাড করি আর কি, আমার মনে হয় আসলে ততক্ষণই পড়া উচিত যতক্ষণ না আপনার নিজের উপর বিশ্বাস আসবে যে না ঠিক আছে অনেক পড়ে ফেলছি আজকে। যখন এটা চলে আসবে তখন এটা ঠিক আছে, আর পড়া যাবে না। আমি আসলে ডিফারেন্ট একটা থিওরি ইউজ করতাম, মানে যারা আমার একদম কাছের মানুষজন তারা আমাকে দেখলে ভাবে যে আমি মনে হয় পড়াশোনা একেবারেই করি না। তো আমি যেটা করি, আমি হয়তো বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ি বা 2 ঘন্টা পড়ি, বাট আমি খুব ফাস্ট পড়ি। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত আমার একটা গুণ। আমি প্রচুর তাড়াতাড়ি পড়তে পারি, কিন্তু ওই বেশি তাড়াতাড়ি পড়তে যাওয়ার পরে আমার আর এগুলো হজম হয় না, আমাকে উঠে যেতে হয়। তো আমি দেখা যায় 1-2 ঘন্টা পরে উঠে যাই, 3-4 ঘন্টার পড়ি না। কিন্তু
ওই 3-4 ঘন্টা আমি এটাই ভাবি যে আমি কি পড়ছি, এটা আমার প্রচন্ড কাজে লাগে। আমি যা পড়ছি তা মনে মনে চিন্তা করি, তাকে সাজানোর চিন্তা করি। কেউ যদি আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে আমি কিভাবে বলবো সেটা চেষ্টা করি। এই প্রশ্নগুলো এমসিকিউতে কিভাবে আসতে পারে এটা বানানোর চেষ্টা করি, রিটেনে আসলে কিভাবে সাজানো উচিত, আমি এগুলো মনে মনে চিন্তা করতে থাকি। হয়তোবা আমি টেবিলে বসে 10-12 ঘন্টা বা 15 ঘন্টা সময় দেই না, কিন্তু দেখা যায় হ্যাঁ আমিও সেই 15-16 ঘন্টা নিজের ভেতরে এই সময়টা দিয়ে দিই, এইভাবে করলে কি হয়, ওই প্রশ্নটা করলে কি হয়। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমাদের মনে হয় আসলে দীর্ঘ সময় এখন পড়া উচিত, যেহেতু ডেস্টিনেশন একদম কাছে। এখন যত বেশি পড়তে পারবেন তত বেশি, তবে অবশ্যই মাথায় রাখতে হবে বেশি পড়তে গিয়ে অসুস্থ হওয়া যাবে না, লাইফে হিতে হবে। সুস্থতা সবার আগে, সুস্থ থাকলে হ্যাঁ, দেখবেন আপনি এমনি 15 মার্ক বেশি পেয়ে যাচ্ছে। রাইট। আচ্ছা, একটা প্রশ্ন আমরা পেয়েছি, আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেই। 2টা আনসার থাকলে কি দাগানো উচিত কিনা? 2টা এটা আনসার আমিও আসলে আমরা দেখলাম। কম পাই। নর্মালি আসলে উত্তর থাকে না, উত্তর না থাকলে দাগাবেন না। আর 2টা আনসার থাকলে আপনি সঠিকটা দাগাবেন, দুইটাই যেহেতু সঠিক, দুইটাই আর কি হবে। এটা আসলে কেউ আসলে আমার মনে হয় না সঠিক উত্তর দিতে পারবে, এটা আসলে সঠিক কি অ্যাপ্রোচটা নো, নেওয়া নো, উচিত পিএসসি ছাড়া আসলে কেউ আর জানে না এটা। জানে না। হ্যাঁ, এটা আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, আপনি বরং যে ওটা বাদে যে 199টা রাইট অ্যান্সার ওয়ালা কোশ্চেন থাকবে ওটা নিয়ে আপনার টেনশন করেন রাইট, এখন। রাইট, ওইটা ছাড়াও অনেকগুলো প্রশ্ন থাকে। আচ্ছা, লাস্টের প্রশ্নটা যদি একটু তৌফিক দেখো, যে একজন বলেছেন আমার কাছে বিসিএস কোয়েশ্চেন সহজ মনে হয়, ব্যাপারটা কি ভালো? খুবই ভালো। আপনার কাছে খুবই একটা ভালো। জিনিস সহজ মনে হয় মানে তো অবশ্যই খুব ভালো। অবশ্যই আলহামদুলিল্লাহ, কিন্তু কঠিন আসতে পারে। এটা ভেবে ভাবেন না যে সবসময় সহজ আসবে, এইটুকু জাস্ট মনে রাখেন প্রশ্ন কঠিনও আসতে পারে। তো আচ্ছা, মানে আরো কিছু। প্রিপারেশন করা থামাই দিয়েন না। হুম, হুম, রাইট। আচ্ছা, তারপর যদি আমরা কিছু, একজন বলছেন বা ব্যাংকার গভর্নমেন্ট জবের। আচ্ছা, হাউ ক্যান আই মেনটেন মাই স্টাডি প্যাটার্ন ফর দ্য আপকামিং 41st প্রিলি? যেহেতু আপনি অলরেডি ব্যাংকার, এটা আমি নামটা যদি একটু দেখি, আরিফ ভাই, আপনি যেহেতু অলরেডি ব্যাংকার তার মানে অবশ্যই আপনি ব্যাংকের চাকরিটা পড়াশোনা করেই পেরেছেন। সো আপনার একটা বেসিক আছে, সো ওই বেসিকটার উপর বিশ্বাস রাখেন এবং একটা সময় বের করেন। ব্যাংকিং জব সম্পর্কে সামান্য আইডিয়া আছে, সো আপনাদের তো ব্যস্ত সময় পার করতে হয়, তার মাঝখানেও অফিসে যাওয়ার আগে বা অফিস থেকে এসে আমার সাজেশন থাকবে যে ভাই আপনি অফিসে যাওয়ার আগেই পড়াশোনা যা করার করে ফেলেন। অফিস থেকে এসে আসলে করাটা খুব কষ্টকর। খুব আপনি টাফ সকাল হবে। ভোরবেলা 4টা বাজে ঘুম থেকে উঠে 8টা পর্যন্ত পড়াশোনা করেন, শেষ, আর সারাদিন পড়াশোনা করার দরকার নাই। আপনি অফিস থেকে এসে ঘুম দেন, ওই 4 ঘন্টা ভরপুর পড়া হবে। হ্যাঁ, এবং আচ্ছা, আপনি তো ফাইনাল। জানেনই, না একটু বলি, আপনি তো জানেন আসলে টাইমটা একটা লিমিটেড। সো আপনি রাইট। মেন্টালি প্রিপেয়ার্ড, আসলে ওই 4 ঘন্টায় আপনাকে ভালো বেস্ট এফোর্টটাই দিতে হবে। এটা কিন্তু তৌফিক ভালো হয় না, মানে যখন আমি বুঝি যে আমার মনে হয় 2 ঘন্টায় পড়তে পারবো তারপর চলে হ্যাঁ যেতে হ্যাঁ হবে, হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই দুই এটা ঘন্টা আমার খুব আরো ভালো ভালো পড়া হয়। কাজে দিত। রাইট। এবং আমি যাওয়ার পথে রাস্তায় মাঝে মধ্যে ই পড়তাম, অ্যাপে ধরে যে এমসিকিউ কোশ্চেন টোশ্চেন থাকতো রাইট, না ওই রাইট। সময়, কিছু ইভেন অ্যাপ ওগুলো আমি ওই এখন, ইউটিলাইজ করতাম। আচ্ছা ভালো কথা তৌফিক, আমরা কিন্তু যখন পড়াশোনা হ্যাঁ করতেছিলাম হ্যাঁ তখন হ্যাঁ, কিন্তু বিসিএস এর ওয়েবসাইট বা অ্যাপ কিন্তু খুব ওয়েবসাইট একটা ছিল না, ছিল না, খুবই এক দুর্বল। দুইটা ছিল, কি কি এক জানি দুইটা, ছিল। এখন কিন্তু প্রচুর, এখন প্রচুর, প্রচুর এবং ওয়েবসাইট, খুবই প্রচুর অ্যাপ। কোয়ালিটি, এবং সবগুলো কোয়ালিটি সম্পন্ন। রাইট, প্রচুর কোয়ালিটি আছে, সো আমি বলবো যে এখন তারও ভালো, আপনি অ্যাপেও এখন ভালো। পড়াশোনা করতে পারেন। বাসে আপনার 3 ঘন্টা চলে যাচ্ছে বলছেন রাস্তায়, 3 ঘন্টা 2.5 ঘন্টা চাইলে ইউটিলাইজ করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। রাইট। ওকে, আর কয়েকটা কমন প্রশ্ন আছে, বই কিভাবে পাবো? আচ্ছা, এটা লাস্টে আমি বলে দিব না, উত্তর দিয়ে দেওয়ার জন্য টেকনিক্যাল যারা আছেন ওরা বলে দিবে। আপনারা যে কোনো ব্রাঞ্চ থেকে বই নিতে পারবেন। একটা প্রশ্নের উত্তর যদি তৌফিক তুমি দিতা, তারেক ইসলাম ভাই একটা ভালো প্রশ্ন করছেন, ডাইজেস্ট পড়লে হবে কিনা এখন? ডাইজেস্ট করলে হবে কিনা, আহ আমার তো মনে হয় আসলে হবে না। একটু ডিটেল যদি বলতো আর কি, ডাইজেস্ট আসলে কাদের পড়া উচিত, কে ডাইজেস্ট পড়বে? যাদের আসলে মানে আহ, সত্যি বলতে ভালো মতো যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে হয়, একটু মানে ডাইজেস্ট আসলে খুব মানে টু দা পয়েন্ট কোশ্চেন থাকে, জিনিসপাতিগুলো থাকে, তো নিজেকে জাজ করার উপায় থাকে না পরীক্ষা দিয়ে। পরবর্তী একটু এমসিকিউ সলভ না করলে আসলে মানে যেটা হয় শুধু পড়ার জন্য পড়া হয়, কিন্তু ওখান থেকে যখন গভীর থেকে কোশ্চেন আসে তখন আসলে পারতে হলে আসলে একটু প্র্যাকটিস করা প্রয়োজন আগে থেকে এমসিকিউ। আমার কাছে ডাইজেস্টের থেকে বিষয়ভিত্তিক প্রিপারেশন নেওয়াটা আমার কাছে আহ, কার্যকরী মনে হতো, কিন্তু অনেকেই আসলে ডাইজেস্ট করে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা আসলে সবার জন্য একতরফা বলা যাবে না যে ডাইজেস্ট করলেই হয়ে যায়। কারো কারো রাইট, হয়, এক্স্যাক্টলি। কারো কারো হয় না। মানে এটাও কিন্তু সম্ভব, বা এটা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, অসম্ভব কিন্তু বলতেছি না। না না, আমি বলতেছি যে পরীক্ষার হ্যাঁ পরে যখন রেজাল্ট হবে আর কি, প্রিলিমিনারি রেজাল্ট, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেককেই দেখা যাবে যারা বলবে তো আমি জাস্ট 1 সপ্তাহ পড়েছি, এক পরেই সপ্তাহ হয়ে পড়েই গেছে। আমার হয়ে গেছে। এবং এটা ট্রু, ওই ভদ্রলোক 1 সপ্তাহই পড়ছে, বা ওর যদি নাও পড়তো তাও তার হয়ে যেত।
কারণ দেখেন, যে মানুষটা লাস্ট 10-15 বছর ধরে সাহিত্য পড়াশোনা করতেছে, যার মনে করেন বাচ্চাকাল থেকে অভ্যাস হলো সকালে ঘুম থেকে উঠে পত্রিকা পড়া, যার মনে করেন ফ্লুয়েন্সি হলো ইংলিশের উপর যথেষ্ট ভালো, যার ফ্যামিলি তাকে প্রতিনিয়ত বলে যে আপ টু ডেট থাকার জন্য, তার আসলে পড়াও লাগবে না বিসিএস এ, সে এমনিতেই হয়ে যাবে। সে ইজিলি উতরে যাবে। সো দেখেন, এখন আমি বা তৌফিক যাকেই বলেন না কেন, আমাদের আসলে এই ফিজিক্সের জ্ঞান খুব ভালো। আমি তৌফিকেরটা জানি ব্যক্তিগতভাবে, বা আমারটাও যদি বলি, আমার ফিজিক্সের যথেষ্ট ভালো জ্ঞান। ফিজিক্স নিয়ে অনার্স মাস্টার্স করছে, এরকম অনেক কিছু আমি ভালো পারি। এখন ওর সাথে যদি আমি কম্পিটিশন করে পরীক্ষা দিয়ে বলি আমি তো এক সপ্তাহ পরে হয়ে গেছে, এটা টোটালি মিথ্যা কথা বলা হবে। আমি এটা লাস্ট 10-12 বছর ধরে পড়তেছি। 10-12 বছরে আমার একটা বেসিক এখানে তৈরি হয়েছে। এই বেসিকের জন্য আমি এক সপ্তাহে এটাকে উতরে চলে যেতে পারছি। কিন্তু যার এখানে বেসিক নাই, যে এইদিকে পড়াশোনা করে নাই, তার জন্য আসলে হবে না। সো এটা যেমন সত্য, এক সপ্তাহ পরে অনেকের হবে, বা শুধু ডাইজেস্ট করে অনেকের হবে, এমনও অনেকে আছে যারা অনেক কিছু পড়েও হবে না। সো অন্যের মতামত নিজের উপর সরাসরি না নিয়ে আপনার নিজের প্ল্যানটা নিজে করলে আসলে ভালো। আর ডাইজেস্ট আমার যেটা মনে হয়, এটা একদম শেষ সময়ের প্রস্তুতি। যখন আপনার সব পড়া হয়ে গেছে, আপনি জাস্ট একটু চোখ বুলাতে যাচ্ছেন, তখন আসলে ডাইজেস্টটা পড়া উচিত। ডাইজেস্টের একটা সমস্যা আছে, সমস্যাটা হলো এখানে প্রত্যেকটা লাইন আসলে এক একটা প্রশ্ন। দেখা যায় প্রত্যেক লাইন পড়ছে এবং কোরাস নাই, আগের লাইনের সাথে পরের লাইনে অধিকাংশ কোনো মিল নাই। সো আপনি যদি নতুন প্রিপারেশন নিতে থাকেন, তাহলে আপনি এক পেজ পড়তে আপনার 1 ঘন্টা লাগবে, মিনিমাম 1 ঘন্টা লাগবে। কারণ ওখানে যদি 50টা লাইন থাকে, 50টা প্রশ্ন আপনাকে শিখতে হবে। সো খুবই টাফ, এটা শেষ সময়ে পড়া উচিত। যাদের প্রিপারেশন মোটামুটি সৃষ্টিগত কৃপায় খুবই ভালো, তারা করতে পারে। আর যারা মাত্র করতেছেন, আমরা বলবো সাবজেক্ট ভিত্তিক প্রথমে শেষ করেন, তারপর ডাইজেস্টটা পড়লে ভালো। আচ্ছা, আমি জাস্ট দুটো কোশ্চেন দেখলাম, জাস্ট মনে হলো এই সময়ের জন্য ইম্পর্টেন্ট। আমি এটা তোমাকেই করি প্রশ্নটা, যে সাম্প্রতিক কোন মাস পর্যন্ত পড়তে হবে, এরকম একজন একটা লিখতে কোশ্চেন 41-এর জন্য। তোমার কি মনে হয় এটা কোন মাস পর্যন্ত? এটা আমাদের যেটা মনে হয় আর কি, পিএসসি যখন পরীক্ষার ডেট বলে দেয়, তার আশেপাশেই প্রশ্ন হয়ে যায়। মোটামুটি তার আশেপাশ পর্যন্ত বললেই হবে আর কি। আমার মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত একটু ভালো মতো জানুয়ারি পর্যন্ত আপডেট থাকা উচিত। আর ফেব্রুয়ারিতে কি করে হয় আপনি এমনি আসলে জানতে পারবেন, কারণ সে তো সামনের পরীক্ষা, অটো এগুলো মাথায় এমনি ঢুকতে পারে। বাট জানুয়ারি পর্যন্ত একটু সাম্প্রতিক জিনিসপাতি এগুলো একটু ভালো মতো জেনে যাওয়া উচিত। সাম্প্রতিকের জন্য জানুয়ারি পর্যন্ত মোটামুটি খুবই ভালো। আর জানুয়ারি পরে গুলো যেহেতু এখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি এমনিতেই জানবেন। আজকের ডেটটা মাথায় রাখবেন, প্রথম 1 ফেব্রুয়ারি 2021। আজকে কিন্তু মিয়ানমারে কু হইছে, সো এটা তো আপনি জেনে গেছেন আসলে। আর এখন তো এমনি একটু খোঁজ খবর রাখবেন পেপার টেপারের দিকে অটো। রাইট। আচ্ছা, আমি যদি একটু বলি আর কি, একটা চ্যাট বক্স আমি একটা প্রশ্ন করি, যারা অ্যাটেন্ডে আছে একটু উত্তর দিবেন। মিয়ানমারের প্রধানমন্ত্রী কে? আরো সহজ করে দিই, মিয়ানমারের প্রেসিডেন্ট কে? একটু চ্যাট বক্স উত্তর দেন। যারা যারা আছেন, মিয়ানমারের প্রেসিডেন্ট কে, এটা যদি একটু উত্তর দিতেন। প্রেসিডেন্ট, হ্যাঁ, যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এগুলা কিন্তু করবেন না, হ্যাঁ। মাঝে মধ্যে তাড়াহুড়োর সময় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার। প্রথম উত্তরটাই কিন্তু এসেছে সুচি, অং সান সুচি। ওকে, তো এটা কারণ আছে, এটা অনেকেই জানে না। অং সান সুচি কিন্তু মিয়ানমারের কোনো পদে নাই। তার কারণ হলো ওনার দ্বৈত নাগরিক আছে। মিয়ানমারের সাংবিধানিক ভাবে দ্বৈত নাগরিক কেউ মিয়ানমারের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে পারবে না। এই জন্য সংবিধান চেঞ্জ করে অং সান সুচিকে বানানো হয়েছে স্টেট কাউন্সিলর। এটা নতুন, এটা অনেকেই জানি না। সো এগুলো একটু ডিটেইলস জানলে আপনারও কিন্তু ভালো লাগবে। আচ্ছা, উইনমিন্ট বলে দিচ্ছেন, উইনমিন্ট হলো সঠিক উত্তর। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই কে ছিল? তলাবিহীন ঝুড়ি বলছিল কে যেন, তৌফিক? কিসিঞ্জার। ওকে, হেনরি কিসিঞ্জার ইউএস এর কোন পদে ছিলেন? দেখি একটু চ্যাট বক্সে বলেন তো। হ্যাঁ, হেনরি কিসিঞ্জার। আমি কি প্রথম ভুল উত্তরটা আমি দিয়ে দিব? হ্যাঁ, না, এটা তো বুঝাই যাচ্ছে ভুল উত্তরটা কি আসবে। এটা এই যে এখন হয়তো অনেকে এগুলো জানে, ফরেন মিনিস্টার, সেক্রেটারি না, আসলে না। এবং পররাষ্ট্র উপদেষ্টাও ছিল না, ও আসলে ছিল নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই টাফ এবং ক্রিটিক্যাল। এগুলো পিএসসি কেন যেন পছন্দ করে, এরকম থাকে, বেশ কয়েকটা থাকে। হ্যাঁ, এরকম যেমন আমরা বলতে বলতে মুখে দিয়ে চলে আসছি, এরকম অনেক আছে কিন্তু। আমি নিজে এটা ভুল করতাম অনেক দীর্ঘদিন, অনেক পরে গিয়ে জানছি, অনেক পরে জানছি। হ্যাঁ, মানে জানলেও বিষয়টা রিয়েলাইজ করছে আসলে অনেক পরে, যে বিষয়টা আসলে এরকম, মানুষ এই ভুল করে, আমিও এই ভুল করতাম, সঠিক হবে এটা। রাইট, এক্স্যাক্টলি। তো এরকম কিছু প্রশ্ন থাকবে, এগুলো যদি আপনি ডিটেইলস না জানেন, তাহলে আপনার আসলে অপূর্ণই থেকে যাবে। তো আমরা আসলে একদম শেষের দিকে চলে এসেছি। আপনাদের উত্তরগুলো আমরা আমি জাস্ট একটা জিনিস তোমাকে বলি,
শিওর। দাদা ওই যে 43তম বিসিএস এর রুটিনটা একটু সবাই দেখতে চাচ্ছিল, এরকম একটা কোশ্চেন আছে, ওইটা যদি একটু দেখাই দিতেন। 43 না 41 ভাইয়া? 43 সবাই 43 আচ্ছা হ্যাঁ, হলো আমরা হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে দেখাই দিব। জি ওকে। ওইটা একটু হ্যাঁ, দেখাই দেন, জি অনেকে কোশ্চেন দিতেছে। আর আমি একটা জাস্ট বলি, একজন জাস্ট শুরু দিচ্ছে যে হাতে আছে মাত্র 47 দিন। আন্তর্জাতিক প্রিপারেশনের ব্যাপারে কি করবে? কিছু কি সৌরভ বলবো তুমি, নাকি আমি একটু বলে দেবো? তুমি বলো, আমি একটু ওয়েবসাইটে ঢুকি তাহলে। হ্যাঁ, ওকে ওকে, শিওর শিওর। যেটা মনে হয় আসলে কেউ যদি একদম জিরো থেকে মনে হয় শুরু করতে চান, এর আগেও বেশ কয়েকটা জায়গায় সৌরভও বলছে, আমিও বলছি, যেটা হচ্ছে আন্তর্জাতিকে আসলে প্রথম বিসিএস হলে আসলে ভালো প্রিপারেশন নেওয়াটা খুব টাফ। 20-15-16 টার্গেট করা খুব টাফ হয়ে যায় প্রথম বিসিএস প্রিলিতে। আমরা 40, আমাদের সেকেন্ড বিসিএস ছিল দেখে, একবার রিটেনের প্রিপারেশন ছিল দেখে আমরা অনেক কিছু পারছিলাম। আহ, একবার রিটেনের প্রিপারেশন ছাড়া আসলে ইন্টারন্যাশনাল ভালো করা একটু মুশকিল। তো আমার যেটা মনে হয় আপনারা যেটা করতেন, বিগত কোশ্চেন গুলো খুব ভালো মতো দেখে যাবে ইন্টারন্যাশনালে। আর যেসব কোশ্চেন খুব কমন, যেগুলো সবাই পারে, ওগুলা যেন ভুল না হয়। হ্যাঁ, রাইট। বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর হচ্ছে শান্তির জন্য ঐক্য সনদ, এইটা কত তারিখে, এগুলো হচ্ছে খুবই অবভিয়াস কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন, এগুলো সবাই পারে। এইগুলো আপনাদের ভালো মতো একটু দেখে যাবেন। আর ইন ডিটেল সাম্প্রতিক টাম্প্রতিক যতটুকু সম্ভব ততটুকু, বেশি প্রেশার নিতে যাবেন না। ফার্স্ট টাইম বিসিএস এ ইন্টারন্যাশনাল 20-12 বেশি পাওয়াও খুব টাফ, সত্যি বলতে। আপনার যেটা করতে পারেন, এই পরিবেশের একটা পার্ট আছে 4 মার্ক, পরিবেশটার জন্য একটু ভালো মতো প্রিপারেশন দিবেন, ওখানে 4 মার্ক বেশ পারার মতো। আর এর বাইরে বেশি একটা প্যারা নেবেন না আন্তর্জাতিকের জন্য। আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, যতটুকু সময় দিতে পারেন, ওটুকুর মধ্যে প্রিপারেশন নেবেন আন্তর্জাতিকের জন্য। রাইট। মানে ইন্টারন্যাশনাল আমারও এটাই মনে হয় যে প্রথমবার দেওয়ার জন্য রিটেন প্রিপারেশনের আগে এটা আসলে একটু মানে খুব ভয় লাগা উচিত আর কি। এটা ওইভাবে ভয় চিন্তা না লাগাটাই করে ভালো। প্রিভিয়াস ইয়ার অনলি প্রিভিয়াস হ্যাঁ ইয়ারটাই মনে হয় বেস্ট, এবং সাথে প্রিভিয়াস হ্যাঁ, এবং ইয়ারের ভয় ব্যাখ্যা পাওয়াটাই থাকবে। ভালো। সেটাই। Plus আমি একটু ওয়েবসাইট থেকে দেখিয়ে দিই আমাদের উত্তরণে, যদি আপনি যে কোনো রুটিন পেতে চান তাহলে আওয়ার কোর্স যেটা, এখানে ক্লিক করবেন। এখানে সবগুলো কোর্সই দেয়া আছে। তো আমি 41 থেকে শুরু করি। 41 এর হলো ফাইনাল মডেল টেস্ট যেটা, এটা যদি ক্লিক করেন তাহলে একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু রুটিন চলে আসে, যে ক্লিক হেয়ার টু ডাউনলোড। এটা ক্লিক করলেই কিন্তু আপনাদের রুটিনটা চলে আসে। এটা শুধুমাত্র 41 না, 42 বা অন্য যে 43 যেটার জন্য বলেন না কেন, সবগুলোর জন্য রুটিন কিন্তু এখানে দেয়া আছে। আমি 43 এরটা যদি একটু দেখাই দেই আর কি, কয়েকজন মনে হয় বলেছেন 43 এর কথাটা। 43 বিসিএস, এবং সবগুলো ইনফরমেশন এখানে দেয়া আছে, ক্লাস সংখ্যা, পরীক্ষার সংখ্যা, বা কি কি বই দেয়া হবে সবকিছু কিন্তু এখানে দেয়া আছে। এবং আগের মতোই এখানে রুটিনটা মনে হয় এখনো আপডেট করা হয় নাই। আচ্ছা, আমরা খুব দ্রুতই আসলে এখানে রুটিনটা দিয়ে দিব, আপনারা এখানেই ক্লিক নাও টু ডাউনলোড এখানে চলে আসবে। আর আমরা একটু পরীক্ষার পদ্ধতিটা আরেকবার ছোট করে দেখিয়ে দিই। আপনারা জয়েন নাও যদি দেন তখন স্টুডেন্ট লগ ইন করতে হবে, আমি আমারটা দিয়ে করতেছি। স্টুডেন্ট লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর কিন্তু যেহেতু আপনাদের শুধুমাত্র পরীক্ষা, আপনাদের লেকচার অপশনটা থাকবে না, আপনাদের শুধু এক্সামটা থাকবে। সো এক্সামে আসলে আপকামিং এক্সাম যেটা সেটা কিন্তু দিতে পারবেন। সো আমি একটু মনে করাই দিই, এখানে কিন্তু বাই ডিফল্ট আপকামিং এক্সামটা থাকে। যদি কোনো পরীক্ষা আপনি আগের এক্সাম, মানে 2 দিন আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু পাস্ট এক্সামটা দিতে হবে। এই হলো পাস্ট এক্সাম, এবং এগুলো লাইভ এক্সাম ছিল। আমি তো আর মানে অ্যাটেন্ড করি নাই, তাই দেখানো হচ্ছে না। সো লাইভ এক্সাম দেখেন, লাইভ এক্সামের জায়গায় এখানে প্র্যাকটিস এক্সাম যদি দেন তাহলে আপনারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এগুলো কিন্তু রিটেক করা যায়। আর যেগুলো অ্যাবসেন্ট দেখাচ্ছেন এগুলো আসলে অনেক আগের, এগুলো ডেট চলে গেছে এই জন্য। বাট যেগুলো আপ টু ডেট বা আপনারা যে পরীক্ষাগুলো দিবেন সেগুলো কিন্তু বারবার রিটেক করতে পারবেন। এবং রিটেকের অপশনটা মনে হয় সবাই জানেন, এখানে ভার্সন ক্লিক করে পরীক্ষা শুরু করবেন। আপনাদের টাইমার কিন্তু এখানে স্টার্ট হয়ে যায়। সো একদম পারফেক্ট টাইমে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। সো যেটাই উত্তর হোক না কেন, চর্যাপদের পদকর্তার নাম কি? আচ্ছা, কৃষ্ণাচার্য মনে হয় আমার লুইপা হওয়ার কথা। যাই হোক, তো শেষ পর্যন্ত গিয়ে আপনি সাবমিট দিবেন, এবং সাবমিট দেওয়ার পরে আপনার ফুল অ্যানালাইসিস চলে আসবে। এবং অ্যানালাইসিসটা খুব ভালো মতো পড়বেন, কারণ এখানে দেখেন, এখানে বলছে সিনোনেম অফ অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজমেন্টের সিনোনেম হলো আসলে ডাইজেস্ট, বাট বাকিগুলোর অর্থ কি এগুলো তো জানা উচিত। তো বাকিগুলোর অর্থ কিন্তু এখানে দেয়া আছে, এবং ম্যাথের ক্ষেত্রে আপনার ফুল অঙ্কটা করেই দেয়া আছে। তো আশা করছি এই সুবিধাগুলো আপনারা বাসায় বসেই পাবেন, যেহেতু এখন করোনা পরিস্থিতি। আপনাদের কথা চিন্তা করে আসলে এই সাইটটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা ইউজার ফ্রেন্ডলি হয়। আর এর বাইরে আপনারা পরীক্ষাগুলো অনলাইনের সাথে সাথে ফিজিক্যালিও দিতে পারবেন, ব্রাঞ্চও দিতে পারবেন, অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে। সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি, তৌফিক যদি শেষে কিছু যোগ করতাম।
আহ শেষের দিকে বলতে গেলে সবার জন্য আসলে শুভকামনা। আর আহ, যা করতে হবে সেটা আসলে দিন শেষে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কি পরিমাণ প্রিপারেশন নেবেন বা আপনার বিসিএস প্রতি আপনার ডেডিকেশন কিরকম রাখবেন। আপনার যদি আসলে ক্যাডার হতে চান এবং দিন শেষে একটা ভালো প্রিলিমিনারি প্রিপারেশনই কিন্তু আপনার রিটেনে সবচেয়ে বেশি কাজে লাগবে। আর যেটা অনেকে বলে এই সময় রিটেনের প্রিপারেশন নিবেন কিনা, আমার মনে হয় এখন আসলে একদম শেষের দিকে কারো যদি খুবই আউটস্ট্যান্ডিং প্রিপারেশন থাকে তাহলে সে হালকা চলা কিছু রিটেন দেখতে পারেন। বাট আমার যদ্দূর মনে হয় এখন থেকে শুধুমাত্র প্রিলিমিনারি দিকে মনোযোগ দেওয়া উচিত। ডেইলি সময় করে মডেল টেস্ট দেওয়া উচিত, কারণ মডেল টেস্ট দিতে দিতেই আসলে যেটা হয় আর কি সবচেয়ে মানে প্রিপারেশন সবচেয়ে সলিড হয়ে আসে মডেল টেস্ট দিয়ে। আহ সেজন্য আমি সবার কাছে অনুরোধ থাকবে যে আমি যেটা ওই সময় যেটা করতাম, আমার মডেল টেস্টের ছোটখাটো বই কিনতাম, প্রতিদিন 2টা করে মডেল টেস্ট দিতাম। আর বাসায় বসে যখন নিজে মডেল টেস্ট দিচ্ছি তখন আসলে বেশি একটা সময় লাগবে না। আপনাদের এখন অনলাইন প্ল্যাটফর্মে দিবেন, বেশি একটা সময় লাগবে না। চেষ্টা করবেন ডেইলি মডেল টেস্টটা দিতে এবং সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে নিজেকে জাজ করার বিষয়টা আসে, নিজেকে নিজে জাজ করতে পারবেন। আর আপাতত এটুকুই আসলে, এখন ডিসিশন আপনাদেরকেই নিতে হবে যে আপনারা কতখানি পড়বেন, কিভাবে নিজেকে প্রস্তুত করবেন। ওকে তৌফিক, অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা। বই কিভাবে পাবেন এবং ভর্তির প্রক্রিয়াটা আসলে আমি রিকোয়েস্ট করব আমাদের টেকনিক্যালের টিমে যারা আছেন তারা যদি একটু বলে দিতেন বই কিভাবে পাবে বা ব্রাঞ্চ থেকে কিভাবে সংগ্রহ করবে, এটা একটু বলে দিয়ে ওদের জন্য আমরা শুভকামনা দিয়ে শেষ করব। আচ্ছা সৌরভ, একদম দিছে এখন অ্যাডমিট হওয়ার কোনো সুযোগ আছে কিনা এরকম একটা কোশ্চেন দেখলাম, একটু অ্যান্সার দিতে বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, টেকনিক্যাল টিমে যারা আছেন তারা যদি কেউ একটু উত্তর দিয়ে দিতেন সুন্দর করে। যে এখন কিভাবে অ্যাডমিট হবে এই মুহূর্তে এখন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শোনা জি ভাই, যাচ্ছে। আমাদের ওই বইটা মডেল টেক্সট বুকটা নিকটস্থ উদ্ভাসন মিশের যে কোনো ব্রাঞ্চে গেলেই বইটা পাওয়া যাবে, এবং আমরা প্রত্যেকজনের ইয়াতে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদেরকে আমরা একটা ডক ফাইল পাঠাইছিলাম, কে কোথা থেকে নিতে চায় সেটা যদি পূরণ করে থাকে সে ওই ব্রাঞ্চে গেলেই দিয়ে দিবে। যদি নাও করে থাকে নিকটস্থ কোনো ব্রাঞ্চে গিয়ে রোল নাম্বার বললেই তারা হয়তো এই বইটা তাদেরকে দিয়ে দিবে। আর ভর্তির ক্ষেত্রে চাইলে অনলাইনেও ভর্তি হইতে পারবে যে কোনো সময়, এবং ব্রাঞ্চে গেলেও ব্রাঞ্চের অফিস খোলা আছে, ব্রাঞ্চেও ভর্তি হইতে পারবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে সবাইকে যারা দীর্ঘ সময় ধরে আর আমাদের সাথে ভাইয়া ওই যুক্ত যে আরেকটা আছেন। একটু বলি, আমাদের 43তম বিসিএসটা ভাইয়া 6 তারিখ থেকে শুরু হবে। এখানে ওই যে আপনি তো বললেন ওয়েবসাইটে শুরু হয়েছে, কয় তারিখ থেকে শুরু হবে সেটা বলতে চেয়েছিল। 6 তারিখ থেকে শুরু হবে। জি ভাই। ওকে, সো যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন আপনার জন্য অনেক শুভকামনা। আপনাদের আগ্রহ দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা আসলে বিসিএস টাকে বেশ সিরিয়াসলি নিয়েছেন। সো আপনাদের এই দীর্ঘ যাত্রায় আপনাদের যদি আমরা সামান্যতম সহযোগিতা করতে পারি সেটা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের এবং আনন্দের হবে। আপনাদের সামনের দিনগুলো ভালো কাটুক, সুস্থ থাকবেন এবং যেটা প্রিপারেশন শুরু করেছেন সেটা অবশ্যই শেষ পর্যন্ত চালিয়ে যাবেন, মাঝখানে ছেড়ে দিবেন না। তো আপনাদের এই নিরলস ভাবে এই যাত্রাটা শুভ হোক এবং আপনাদের প্রস্তুতি গোছানো হোক। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন এবং মানুষকে সুস্থ রাখার বা সুখী রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবাইকে শুভকামনা রইল। শুভরাত্রি।